দেখ, তুই আমার একদম কাছে আসার চেষ্টা করবি না। তুই যদি এখন আমার কাছে আসার চেষ্টা করিস তাহলে কিন্তু এটা দিয়ে তোর পেট ফুটো করে দেব। তুই বললেই হলো, আজকে তোকে আমি ইসলাম ধর্ম অনুযায়ী বিয়ে করেছি, অর্থাৎ তুই এখন আমার বউ। সো আমি তোর কাছে যাব না তো কে যাবে? হ্যাঁ, দেখ, তুই একদম বাড়াবাড়ি করবি না। আমি তোকে স্বামী হিসেবে মানি না, আর কোনোদিন মানবও না। তুই মানলে মানলি, না মানলে নেই, এতে আমার কিছু যায় আসে না। আমি তো তোকে স্ত্রী হিসেবে মেনে নিয়েছি, ব্যাস। আমার কথা শুনে মেয়েটা অসহায়ের মতো আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। তারপর, তুই যদি এখন আমার উপরে জোর করিস তাহলে হয়তো আমি তোর সাথে শরীরের জোরে পেরে উঠতে পারবো না। কিন্তু মনে রাখিস, তোর এই কাজের জন্য আমি তোকে সারা জীবনেও ক্ষমা করব না। তুই সারা জীবন আমার কাছে অপরাধী হয়ে থাকবি, ছিচ্ছক শয়তান। এই দেখ, তোর মতো পেতনির ওপরে আমার কোনো ইন্টারেস্ট নেই, তাই তোর এই অযথা ছাগলের মতো বকবকানি বন্ধ কর। এই, তুই আমার কি বললি? তোর সাহস তো কম না, তুই আবার আমায় পেতনি বলছিস? তো কি, পেতনিকে পেতনি বলবো না তো কি বলবো? হ্যাঁ, অযথা মামা আর আব্বু মিলে আমাকে তোর ঘরে ঝুলিয়ে দিল। ইস, আমার পুরো লাইফটাই শেষ হয়ে গেল। দেখ সোহান, আমার কিন্তু এখন রাগ উঠে যাচ্ছে। আমায় রাগাবি না বলছি। তুই রাগলে আমার কি? হ্যাঁ, আমার কি? যেটা সত্য আমি সেটাই বলেছি। তাই না? দেখ, এবার আমি তোর কি অবস্থা করি। আউফ, আম্মু গেলাম। রাক্ষসী, ছাড় বলছি আমার হাত। দেখ এবার কেমন লাগে। আর বলবি আমায় পেতনি? দিলাম না বসিয়ে। তুই তো আসলেই একটা পেতনি, তা না হলে এভাবে আমার হাতে কামড় বসিয়ে দিতে পারিস? ইস, হাতটার কি অবস্থায় না করেছিস। তোকে কি বাসায় মামা ভালো করে মাংস খাওয়ায়নি, নাকি এখন আমার মাংস খাওয়ার জন্য তোকে পাঠিয়েছে? কোনটা? একদম অযথা পেঁচাল পারবি না। আগে বল, তোকে আমায় বিয়ে করতে কে বলেছে? বেটা, আমার বিয়ে ভাঙার এত সুন্দর প্ল্যানটা মাটি করে দিলি। মানে? মানে টানে পড়ে, আগে এটা বল, তোকে আমায় বিয়ে করতে কে বলেছিল? বিয়ের কথা শুনে শ্বশুর করে চলে এলি, হ্যাঁ? দেখ, তুইও অযথা ফাউল কথা বলবি না। আমার মোটেও তোকে বিয়ে করার ইচ্ছে ছিল না। মামা ও আব্বু এসে আমায় এমনভাবে ধরলো যে আর না করতে পারলাম না। তাছাড়া তুই তুই নিজেও জানিস আমি আব্বুকে কতখানি ভয় করি। তাই বলে বিয়েতে রাজি হয়ে যাবি? জানিস আমি কত কষ্টে আমার বিয়েটা ভাঙছিলাম, শুধুমাত্র এখন বিয়ে করব না বলে। পাত্রপক্ষ আসবে না বলে আমি খুশিতে তখন মনে মনে নাচছিলাম, আর সেই সময় তুই এসে আমার সবকিছু শেষ করে দিলি। তোর জন্য আমার লাইফটা শেষ হয়ে গেল। হ্যাঁ, শুধু তোরই লাইফটা শেষ হয়েছে তাই না? আমারটা শেষ হয়নি। তোর আবার কি ক্ষতি হয়েছে? হ্যাঁ, কি ক্ষতি হয়েছে? সব তো আমার গেছে। আমার কত স্বপ্ন ছিল দেশের বাইরে গিয়ে পড়াশোনা করব, জীবনে বড় কিছু একটা হব, কিন্তু সেই সব স্বপ্নগুলো তুই মাটি করে দিলি। ওকে এভাবে কাঁদতে দেখে আমার কিছুটা খারাপ লাগতে শুরু করলো। আর এইভাবে কাঁদার কি আছে, আজব। কাঁদবো না তো কি করব? হ্যাঁ, আমার সব কিছু শেষ করে দিয়ে এখন বলছে কেন কাঁদছি। আচ্ছা ঠিক আছে, তুই কান্না বন্ধ কর। আমি তোর দেশের বাইরে গিয়ে পড়াশোনা করার ব্যবস্থা করে দেব, কিন্তু প্লিজ তারপরেও এই কাকের মতো করে কাকা বন্ধ কর। সত্যি? হ্যাঁ সত্যি, কিন্তু আমার এতে কিছু শর্ত আছে। যদি তুই সেগুলো মানতে পারিস তাহলেই আমি তোকে বাইরে গিয়ে পড়ার ব্যবস্থা করতে পারবো। তোর আবার কিসের শর্ত? হ্যাঁ বল শুনি। প্রথম কথা হলো, তুই যতদিন না পড়তে বাইরে যাচ্ছিস ততদিন বাসায় সবার সামনে একজন ভালো স্ত্রীর মতো থাকবি। আমরা ভেতরে ভেতরে যাই করি না কেন, বাইরে আম্মু আব্বু যেন কিছু বুঝতে না পারে। যদি তুই সব মানিস তাহলে আমি সব ব্যবস্থা করব। আমার কথা শুনে মেয়েটা কিছুক্ষণ কি যেন একটা ভাবলো। ঠিক আছে, আমি তোর শর্তে রাজি, কিন্তু তোকে কথা দিতে হবে তুই আমায় বাইরে পড়তে পাঠাবি। এতে বাসায় কাকে মানাতে লাগবে না লাগবে সেটা তুই জানিস, কিন্তু আমাকে তোর দেশের বাইরে পড়তে পাঠাতে হবেই। হুম, ঠিক আছে, এবার বিছানা থেকে সর, আমি ঘুমাবো। বিছানা থেকে সর মানে? তুই কি এখন এই বিছানায় ঘুমাবি নাকি? তো আবার বলতে, না, তুই বিছানায় ঘুমাবি না। তুই এখানে ঘুমালে আমি কোথায় ঘুমাবো? আজব, আমি কি করে বলবো? আমি এত কিছু বুঝতে চাই না। আমার ঘুম পাচ্ছে, তাই আমি শুয়ে পড়লাম। এখন তুই কোথায় ঘুমাবি, ঘুমা। না, তুই এখানে ঘুমাবি না, আমি এখানে ঘুমাবো। তুই গিয়ে সোফায় ঘুমা। হাউ ফানি, বলে যাস না, এটা আমার বাসা ও এটা আমার রুম।
সো আমার রুমে আমি বিছানায় ঘুমাবো। এখন তুই যদি চাস তাহলে আমার সাথে তুই এই বিছানায় ঘুমাইতে পারিস, আর না হলে সোফায় গিয়ে ঘুমা। দেখ, আমি তোর সাথে একই বিছানায় ঘুমাতে পারবো না। কি হলো, কথা বলছিস না কেন? রিয়া আর কিছু না বলে সোফায় গিয়ে শুয়ে পড়লো। এদিকে আমিও আর কিছু না ভেবে ভালোভাবে শুয়ে পড়লাম। ও আপনাদের তো আমাদের পরিচয়টাই দেওয়া হলো না। আমি সোহান, বাবা মায়ের একমাত্র সন্তান। পড়াশোনা শেষ 6 মাস হলো। বর্তমানে ঢাকায় একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করছি। আব্বু অবশ্য ওনার নিজের কোম্পানিটাই সামলাতে বলেছিল, কিন্তু আমি তা শুনিনি। আমার নিজের পায়ে দাঁড়ানোর ইচ্ছে আছে। আর এতক্ষণ ধরে যে মেয়ের সাথে ঝগড়া করলাম ওর নাম রিয়া, মাইশা ইসলাম রিয়া। আমার বড় মামার মেয়ে সে, আমার থেকে 1 অথবা 1.5 বছরের ছোট। বর্তমানে অনার্স 2য় বর্ষের ছাত্রী। সেও বাবা মায়ের একমাত্র সন্তান। বড্ড বদমেজাজি মেয়ে সে। আর সেই মেয়েটাকে আজকে বাবা মাই মিলে আমার গলায় ঝুলিয়ে দিল। সেটা বললে অবশ্য ভুল হবে, আসলে ব্যাপারটা তেমন না। আমার বড় মামা রিয়ার বিয়ে ঠিক করেছিল অন্য একটা ছেলের সাথে। সেই সুবাদে গেলাম মামার বিয়ে খাওয়ার জন্য। সব কিছু ঠিকঠাক ছিল, কিন্তু শেষমেশ বরের বাড়ির কিছু লোক এসে জানালো যে বর নাকি আর এই বিয়ে করবে না। বরের নাকি পাত্রী পছন্দ হয়নি, তাই বর নাকি পালিয়েছে। এই খবর শোনার পর বাড়ির সবাই অস্থির হয়ে গেল। বাড়িতে তখন লোকজন দিয়ে ভর্তি। বিয়েটা না হলে আমার মামার মান সম্মান থাকবে না। তবে আমার সেদিকে কোনো খেয়াল নেই। আমি বিয়ে বাড়িতে নিজের ইচ্ছে মতো বিয়েতে আসা ময়দা সুন্দরীকে দেখতে লাগলাম। হঠাৎ এক সময় আব্বু আমাকে ডেকে পাঠালো। আমি গেলাম তাদের কাছে। কিরে, কোথায় ছিল এতক্ষণ ধরে? জি আব্বু, এই তো সামনেই ছিলাম। তা তুই কিছু শুনেছিস? রিয়ার বিয়েটা তো হচ্ছে না, বিয়ের বরকে নাকি এখন খুঁজেই পাওয়া যাচ্ছে না। জি শুনেছি, কথাটা শুনে খারাপ লাগছিল। মনে মনে তো খুশি। বুঝুক এবার ফাজিল মেয়েটা। কেমন খারাপ লাগছিল তা তো তোকে দেখেই বোঝা যাচ্ছে। শোন, তোকে একটা কথা বলি, চুপচাপ কথাগুলো এখন শুনবি। জি। নে, এগুলো পড়ে আয়। কি আছে এর ভেতর? এর ভিতরে একটা পাঞ্জাবি আছে, এখন যা চুপচাপ গিয়ে এটা পড়ে আয়। তারপর আর কি, চুপচাপ গিয়ে পাঞ্জাবিটা পরে আসলাম। চল এবার কোথায়? বিয়ের মঞ্চে। তুই এখন তোর মামার মেয়ে রিয়াকে বিয়ে করবি। মানে রিয়াকে আমি বিয়ে করব? দেখ বাবা, তুই ছাড়া এখন আর আমাদের কোনো রাস্তা নেই। তুই যদি এখন আমার মেয়েকে বিয়ে না করিস, তাহলে আমরা লজ্জায় আর কাউকে মুখ দেখাতে পারবো না। তাই প্লিজ আমার মেয়েকে বিয়ে করে নে বাবা, প্লিজ। কিন্তু মামা। আর কোনো কিন্তু নয়, তোর মামা যেটা বললো চুপচাপ তাই কর। এর বেশি আর একটা কথাও বলবি না। কিন্তু আব্বু। আবার কথা বলিস? চুপ থাকতে বললাম না? জি। তারপর আর কি, আব্বুর ভয়ে আর মামার অনুরোধে আমার রিয়াকে বিয়ে করতে হলো। আর পরে কি হলো তা তো আপনারা নিজের চোখে দেখলেন। কি পাজি মেয়ে, আমার জীবনে প্রথম বাসরাতে শেখা দিয়ে দিল। এই কি ব্যাপার, তুই আবার বিছানায় কেন উঠছিস? বেশি কথা না বলে ওদিকে চেপে ঘুমা। মানে কি? ওই দিকে কেন চাপবো? হ্যাঁ, কারণ আমি বিছানায় ঘুমাবো, আমার সোফায় ঘুম আসছে না। আমি বিছানায় ছাড়া ঘুমাতে পারি না। এখন বেশি কথা না বলে চুপচাপ ওইদিকে চাপ। হালকা চেপে গিয়ে তারপর দিয়ে বিছানায় আমার পাশে এসে শুয়ে পড়লো, কিন্তু মাঝখানে দিল একটা কোলবালিশ। এই শোন, আমাদের মাঝখানে এই কোলবালিশটা দিলাম, ভুলেও এটা পার করার চেষ্টা করবি না। আর যদি এটা পার করে আমার সাথে উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করিস, তাহলে বুঝতে পারবি আমি কি চিজ। দেশে কি মেয়ের অকাল পড়েছে নাকি? পুরো পৃথিবীতে যদি আর কোনো মেয়ে বেঁচে না থাকে, তবুও তোর মতো পেতনির দিকে কোনো দিন তাকাবো না। দেখ, আমাকে যদি তুই একবার পেতনি বলছিস না, তাহলে তোকে এই খাট থেকে লাথি দিয়ে নিচে ফেলে দিব। আর আমি মনে হয় চুপচাপ বসে থাকবো, খাট থেকে তুলে মাটিতে এমন আছাড় মারবো যে নেক্সট টাইম আর দাঁড়াতে পারবি না। আবে হাট শালা, চুপ কর। শালি তুই চুপ কর। হাট বেটা, ছিচকা বান্দর। হ্যাট বেটি, কালো শাকচুন্নি। কি, তুই আমাকে শাকচুন্নি বললি? আর বলতে রিয়ার কিছু না বলে রাগেও গজগজ করতে করতে অপর পাশে মুখ করে ঘুমিয়ে পড়লো। তাই আমিও আর কিছু না বলে চুপচাপ ঘুমিয়ে পড়লাম। সকালবেলা কারো দরজা ধাক্কানির শব্দে ঘুম ভাঙলো। এই দেখ তো, দরজায় কে যেন ডাকাডাকি করছে। হুম হুম আরে দেখ না। হুম উফ, আজ তো পেইন তুই একটা।
তারপর রিয়া নিজে রাগ করে দরজা খুলতে গেল। দরজা খুলে দেখে আমার বড় ছোট ভাবিরা এসেছে। কি ব্যাপার, তোমাদের দরজা খুলতে এত দেরি হলো কেন? কোনো দরকারি কাজে ব্যস্ত ছিলে নাকি? মানে? মানে আমরা কি তোমাদের এই সময় ডাকতে এসে ডিস্টার্ব করে ফেললাম? যা ভাবি, তুমিও না। থাক, আর লজ্জা পেতে হবে না, আমরা বুঝে গেছি। চলো এবার আমাদের সাথে। কথায় কোথায় আবার? বাহিরে? নাকি এখন বরের সাথে আরো কিছুক্ষণ শুয়ে থাকার ইচ্ছা আছে? ভাবি, হয়েছে। আর এই আমার ছোট জামাই, আপনিও এবার উঠুন, অনেক হয়েছে শুয়ে থাকা। মানে আমি কেন উঠতে যাব? তোমরা রিয়াকে ডাকতে এসেছো, ওকে নিয়ে যাও না। ওকে তো নিয়ে যাবই, কিন্তু তুমিও এখন বিছানা থেকে উঠো। আমরা এখন রিয়াকে তৈরি করব, ও শাড়ি বদলাবো। তো বদলাও, আমি কি না করেছি নাকি? তাই বলে কি তোমার সামনে ওর কাপড় চেঞ্জ করাবো? আমি কি সেটা বলেছি? তাহলে রুম থেকে বের হচ্ছ না কেন? তুমি রুম থেকে বের না হলে আমরা ওকে তৈরি করব কি করে? তারপর আর কি, চুপচাপ নিজের রুম থেকে বের হয়ে এলাম। বাইরে এসে আগে ফ্রেশ হয়ে নিলাম। বাসায়ও এখন অনেক লোকজন। কি রে, ঘুম থেকে কখন উঠলি? এই তো কিছুক্ষণ আগে। ও, তো রিয়া বৌমা কই? ওকে দেখছি না যে। ও ভাবিদের সাথেই আছে। হুম। আচ্ছা আম্মু, বাসায় এখন এত লোকজন কেন? কেন আবার? আজকে তোদের বউ ভাত না, তাই লোকজন তো থাকবেই। ও, এখন এখানে দাঁড়িয়ে না থেকে কিছু খেয়ে নিয়ে বাড়ির লোকেদের সাথে হাত বোলা। আর কি, হালকা কিছু খেয়ে বাড়ির লোকদের সাথে হাত বোলাতে লাগলাম। সন্ধ্যা হতে হতে বাসায় অনেক মানুষজন চলে এলো। আম্মু আব্বু এক এক করে সবার সাথে আমারও রিয়ার পরিচয় করিয়ে দিল। একসময় রিয়ার আব্বু আম্মু অর্থাৎ আমার মামা মামি চলে এলেন। তারা এলে সবাই একসাথে রাতে ডিনার করলাম। এরপর চলে গেলাম নিজের রুমে ঘুমাতে। ঠিক সেই সময় আব্বুর ডাক। কিরে, কই যাস? এই তো আব্বু, নিজের রুমে যাই ঘুমাতে। ঘুমোতে যাচ্ছিস মানে? তোর কি কোনো কাণ্ডজ্ঞান নেই? দেখছিস না তোর মামা মামি তোদের নিতে এসছে, আর তুই তাদের সাথে না গিয়ে চুপচাপ ঘুমোতে চলে যাচ্ছিস? তাছাড়া আর কি করব? কি করবি মানে? চুপচাপ তাদের সাথে রিয়াকে নিয়ে যা। জি। তারপর আর কি, আব্বুর ধমক খেয়ে সাথে সাথে মামা মামির সাথে চলে এলাম। সাথে রিয়াও আছে। মামার বাসায় এসে পড়লাম বিপাকে। যদিও আগে অনেকবার এসেছি, কিন্তু এখন কেন জানি এখানে আসতে অনেক লজ্জা লাগছে। তারপর পড়লাম আবার আরেক প্যারায়। আগে ছিলাম এই বাড়ির ভাগ্নে, কিন্তু এখন হলাম এই বাসার জামাই। তাই রাতে অনেক মানুষজন নতুন জামাইকে দেখতে আসলো। আমার তো একসময় পুরো অসহ্য লেগে যাচ্ছিল, কিন্তু তারপরে অনেক কষ্ট করে সহ্য করে গেলাম। সবাই চলে গেলে তারপর গেলাম ঘুমাতে। এখানে আবার আরেক প্যারা। রুমে এসে দেখি রিয়া বিছানায় শুয়ে আছে। আমি কিছু না বলেই বিছানার একপাশে গিয়ে শুয়ে পড়লাম। আরে কি ব্যাপার, তুই বিছানায় কেন ঘুমাচ্ছিস? তো কোথায় ঘুমাবো? সেটা আমি কি করে বলবো আজব? তোর ব্যাপার তুই জানিস, কিন্তু তুই বিছানায় ঘুমাতে পারবি না। আমি আর কিছু না বলে চুপচাপ উঠে আবার দরজার কাছে চলে গেলাম। এই কি ব্যাপার, এখন আবার কই যাস? বাইরে, মামার কাছে। কেন, আব্বুর কাছে কেন যাচ্ছিস? তুই তো বললি তোর এখানে নাকি আমার ঘুমানো যাবে না, তাই মামার কাছে যাচ্ছি। তাকে গিয়ে জিজ্ঞাসা করবো যে আমি আসলে এখন কোথায় ঘুমাবো। আমার কথা শুনে রিয়া তিরিং করে বিছানা থেকে লাফিয়ে উঠল। তারপর বলল, এই তোর মাথা খারাপ নাকি? তুই এখন এত রাতে আব্বুর কাছে যাবি? আর এখন আব্বুর কাছে গেলে তো তিনি আমাদের সবকিছু বুঝে যাবেন। তো আমি এখন কি করব? কি করব মানে? তোর যাওয়ার দরকার নেই, তুই গিয়ে বরং সোফায় ঘুমা। সরি, আমার দ্বারা সম্ভব না। আমি সবাই ঘুমাতে পারি না। সেটা তুই হয়তো কালকে রাতেই বুঝতে পারছিস। সেটা হয় আমি বিছানায় ঘুমাবো, না হয় বাইরে গেলাম। আমার কথা শুনে রিয়া কিছুটা রেগে গেল। সেটা ওর মুখ দেখেই বুঝতে পারছিলাম। আচ্ছা ঠিক আছে, যা কালকের মতো বিছানায় একপাশে গিয়ে শুয়ে পড়। আর কিছু না বলেই ঘুমিয়ে পড়লাম। এদিকে রিয়াও আমি শুয়ে পড়ার কিছুক্ষণের মধ্যেই বিছানায় শুয়ে পড়লো। এরকম করে আরও 2 দিন থাকতে হলো রিয়াদের বাসায়। তারপর আজকে বাসায় ফিরলাম। এদিকে কোম্পানি থেকে বারবার ফোন আসছে যে কয়দিন ছুটি নিয়েছিলাম সব শেষ। অফিসে নাকি অনেক কাজের চাপ এখন, তাই যত তাড়াতাড়ি সম্ভব ঢাকায় যেতে হবে। সেজন্য আজকে রাতেই যাব ঠিক করলাম। সব কিছু গুছিয়েও রেখেছি। আম্মু, আজকে রাতে আমি ঢাকায় ফিরছি। কেন রে এত তাড়াতাড়ি? আরো কিছুদিন থেকে যা। না আম্মু,
আমাকে আজকে রাতেই ঢাকায় যেতে হবে। অফিস থেকে বারবার ফোন আসছে। তাই বলে আজকেই? আজকেই। তা কয়টা টিকিট কেটেছিস? রাত 10টায়। বৌমাকে সঙ্গে নিয়ে যাবি? রিয়া এখন আবার আমার সাথে গিয়ে কি করবে? ও বরং তার চেয়ে এখানে তোমাদের সাথে থাকুক, এখানে থেকে তোমাদের দেখাশোনা করুক। যেটা বলছিস সেটা কর, এর বেশি আর একটা কথাও বলবি না। বৌমা এখানে একা থেকে কি করবে? ওকে তোর সাথে নিয়ে যা। তাছাড়া তুই তো ওখানে একাই থাকিস, সব কিছু তো তোর নিজের একাই করতে লাগে, তাই না? কিন্তু আব্বু। কোনো কিন্তু নয়। তোর বাবা যা বলেছে একদম ঠিক বলেছে। তুই রিয়াকেই তোর সাথে নিয়ে যা। ওর সাথে থাকলে তোর খেয়াল রাখতে পারবে। সেটা না হয় বুঝলাম, কিন্তু একবার রিয়াকেও তো জিজ্ঞেস করে দেখো ওর যাওয়ার ইচ্ছা আছে কিনা। ওর আবার যাওয়ার মত থাকবে না কেন? কি রে, তুই কি সোহানের সাথে যাবি না? আম্মু, তোমাদের যা ঠিক মনে হয় তাই করো, আমার এতে অমতের কি আছে? তাহলে আর কি, সব তো হয়েই গেল। রিয়াকেও তুই সাথে নিয়ে যাচ্ছিস। তাহলে তুমি তোমার কাপড় চেঞ্জ করে তোমার কাপড় চোপড়গুলো গুছিয়ে নাও, আজকে রাত 9টায় বের হব। আমি আর কিছু না বলে চুপচাপ সেখান থেকে বের হয়ে গেলাম। তারপর রিয়ার জন্য আরেকটা বাসের টিকিট কেটে আনলাম, কেননা অযথা রাতের বেলা কে টিকিট কাটার জন্য দৌড়াদৌড়ি করবে। টিকিট কাটার পর বাসায় ফিরলাম একদম রাতের বেলা। যাওয়ার সময় হয়ে আসলো, আম্মু আব্বুর সাথে দেখা করে রিয়াকে নিয়ে বেরিয়ে পড়লাম। তারপর চলে এলাম সোজা বাস টার্মিনালে। রিয়ার সিটও আমার বসার সিট পাশাপাশি নিয়েছিলাম, ফলে রিয়াকে আমার পাশে বসতে হলো। এই কি ব্যাপার, তুই জানলার পাশে কেন বসছিস? কেন মানে? আমার সিট আমি বসবো না? তাছাড়া আমি যখনই বাসে যাতায়াত করি না কেন জানালার পাশে বসি। বললেই হলো, তুই কি মেয়ে মানুষ নাকি? জানালার পাশে তো মেয়েরা বসে। ওঠ এখান থেকে, আমি জানালার পাশে বসবো। না, আমি আমার সিট ছাড়ছি না। তুই চাইলে তোর সিটে বস অথবা অন্য কোথাও যা। দেখ, বাসে আমি জানালার পাশে না বসলে আমার প্রচন্ড বমি পায়। পরে যদি তোর উপরে বমি করে বসি তখন কিন্তু আমার দোষ দিতে পারবি না। তাই বলছি জানালার পাশে আমাকে বসতে দে। বমি কেন? তুই যদি অন্য কিছু করার কথাও বলিস তারপরে আমি এখান থেকে সরছি না। তার মানে তুই এখান থেকে উঠবি না, তাই তো? আবার বলতে হয়? ওকে ঠিক আছে, দেখ তাহলে আমি এখন কি করি। হ্যাঁ, তোর যা ইচ্ছা কর। রিয়া আর কিছু না বলে চুপচাপ নিজের ফোনটা বের করলো। তারপর, এই কি ব্যাপার, এখন আবার কাকে ফোন করছিস? কাকে আবার? আব্বুকে। ও তো মামাকে ফোন করবি? কি বলবি? প্রথম কথা, ফোনটা আমার আব্বুকে না, তোর আব্বুকে করছি। তারপরের কথা হলো, ফোন করে বলবো তুই আমার সাথে এখন রাস্তার মাঝে অনেক খারাপ ব্যবহার করছিস, শুধুমাত্র তোর সাথে এসেছি বলে। রিয়ার কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। বলে কি মেয়েটা? আমি আবার এসব কখন করলাম? এই কি সব পাগলির মতো কথা বলছিস তুই? আমি আবার এসব কখন করলাম? তুই যা বলছিস সব মিথ্যা কথা। সেটা তো আমি আর তুই জানি, বাসার লোকজন তো আর জানে না। তুই যদি এখন আমার জানলার পাশে বসতে না দিস তাহলে আমি এক্ষুনি তোর বাসায় ফোন করব। এখন বল কি করবি? আর কি করার, ফান্দে তো পড়েই গেছি, তাই চুপচাপ জানালার পাশের সিট থেকে উঠে পড়লাম। তারপর রিয়াকে সেখানে বসতে দিলাম। আহা, সিটটাতে বসার সময় ডাইনির কি হাসি! মনে হচ্ছিল এক্ষুনি এক ঘষিতে ওর মুখটা বাঁকা করে দেই, কিন্তু আপাতত মনের ইচ্ছাটা মনেই চেপে রাখলাম। এসব কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি তা বুঝতেই পারিনি। ঘুম ভাঙলো বাসের ড্রাইভারের ডাকে। চক্ষু খুলে তাকিয়ে দেখি গাজীপুরে চলে এসেছি। যখনই সিট থেকে উঠতে যাব তখনই টের পেলাম রিয়া আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। মনে হয় অনেক আরাম করে ঘুমাচ্ছে, কিন্তু আমার তো তর সইছে না ওকে এভাবে ঘুমাতে দেখে। হঠাৎ একটা আইডিয়া মাথায় চলে এলো। চুপচাপ নিজেকে রিয়ার কাছ থেকে ছাড়িয়ে নিলাম। তারপর হাতটা আস্তে করে ওর গালের কাছে নিয়ে গিয়ে মনের সুখে দিলাম বসিয়ে, ঠাস করে একটা। এদিকে আমার হাতে এমন আদর খেয়ে রিয়া ভয়ে হুড়মুড় করে চক্ষু খুলল। তারপর নিজের গালে হাত দিয়ে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। আরে কি ব্যাপার, আর কতক্ষণ ঘুমাবি? বাস তো পৌঁছে গেছে, চল এবার বাস থেকে নামবি। বাস পৌঁছে গেছে সেটা আমিও জানি, তোকে বলতে হবে না। জানলেই ভালো, চল এবার নামি। নামছি। আচ্ছা, তার আগে একটা কথা বলতো, তুই কি আরেকটু আগে আমায় কিছু করেছিস? আজব, আমি আবার তোকে কি করতে যাব? কেন, তোকে কি কেউ কিছু করেছে নাকি? আমাকে আবার খেয়ে কি করবে? এমনিতেই বললাম চল। চল।
রিয়া আর কিছু না বলে চুপচাপ আমার সাথে চলতে থাকলো। বাস থেকে নেমে সোজা যেই বাসার ভাড়ায় থাকি সেখানে চলে এলাম। আসলে ওটাকে ঠিক বাসা বলে না, দুটো রুম পাশাপাশি কোনো রকমে থাকা যায় আর কি। এ কি, তুই আমায় এখানে কেন নিয়ে এলি? তো কোথায় নিয়ে যাব? আমি এখানেই থাকি। এখানে থাকি মানে? এই ছোট্ট বাসায় আমি থাকবো নাকি? আমি এখানে থাকতে পারবো না। দেখ, আমি আগে একজন একা থাকতাম, তাই এই ছোট বাসা নিয়েছিলাম। তাই বলে আমি এখানে থাকবো নাকি? আপাতত কিছুদিন এখানেই থাকতে হবে, তারপর সময় করে নতুন একটা বাসা ভাড়া করব। ততদিন একটু কষ্ট করে মানিয়ে নে। হুম, কিন্তু তাড়াতাড়ি বাসা চেঞ্জ করার চেষ্টা করবে। আমি আর কিছু না বলে বাসার ভেতরে ঢুকে গেলাম। তারপর আগে ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেলাম। এদিকে রিয়া ততক্ষণে রুমে ঢুকে গেল। হঠাৎ আউ হু হু হু। আজব, কি হলো? এভাবে চিৎকার করছিস কেন? এটা কি? কেন আমার রুম? এটা আবার জিজ্ঞেস করার কি আছে? এটা যে একটা রুম সেটা আমিও জানি, কিন্তু রুমের এমন অবস্থা কেন? আর রুমের মধ্যে এসব কি পড়ে আছে? আমি ওর কথা শোনার সাথে সাথে রুমটার দিকে হালকাভাবে তাকিয়ে দেখলাম। আসলে রুমটা অনেক অগোছালো, তার উপর আমি ব্যাচেলার মানুষ। হঠাৎ লক্ষ্য করলাম টেবিলে আমার কিছু পার্সোনাল জিনিস পড়ে আছে, যেটা সেখানে থাকার কথা না। দৌড়ে গিয়ে সেটা সরিয়ে রাখলাম। আসলে আগেও একা থাকতাম তো, তার উপর এখানে আমার তেমন কেউ আসা যাওয়া করে না, তাই রুমের অতটা যত্নও নিতে পারিনি। তাই বলে রুমটা এইভাবে রাখবি? ইস, কি অবস্থা করেছে রুমটার। আসলে তোরা সব ছেলেরাই এক, পরিষ্কার পরিচ্ছন্নতা কি সেটা তোরা বুঝিসই না। এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। তুই কিন্তু আমার রুচি নিয়ে কথা বলছিস। যেটা সত্য সেটাই বলেছি, এত বাড়াবাড়ির কিছু নেই। ও তাই না? ঠিক আছে, তোর ইচ্ছা হলে এখানে থাক, আর তা না হলে রাস্তা মাপ। রাস্তা মাফ মানে? আমি এখন কোথায় যাব? তাছাড়া তাহলে আমায় এখানে তোর সাথে নিয়ে আসলি কেন? সেটা তোর ব্যাপার। আর যদি এখানে থাকতে চাস, চুপচাপ যেভাবে থাকা যায় ঠিক সেভাবেই থাকবি। হুম, আমি ওকে কিছু বললাম না, চুপচাপ রুম থেকে বের হয়ে গেলাম। বাসায় যেহেতু এখন রান্না করতে পারবো না, তাই হোটেল থেকে দুইজনের জন্য হালকা কিছু খাবার কিনে আনলাম। তারপর বাসায় ফিরলাম প্রায় আধা ঘন্টা পরে। কিন্তু এ কি, এটা কি আমার বাসা? আমার তো কিছুই মাথায় ঢুকছে না। না, কিছু একটা করতে হবে। রিয়া, এইসবের মানে কি? কেন? দেখতেই তো পাচ্ছিস তোর কাপড় চোপড়। সেটা তো দেখতেই পাচ্ছি, কিন্তু এগুলো রুমের বাইরে কেন? কারণ আমি এখন রুমটা পরিষ্কার করলাম। রুমের কি জঘন্য অবস্থা করে রেখেছিলি। ওই রুমে কি মানুষ থাকা যায় নাকি? তাই আগে রুমটা পরিষ্কার করলাম। তা তোর তো রুম পরিষ্কার করা শেষ, তাহলে আমার কাপড়গুলো বাইরে কেন রেখে দিয়েছিস? ওগুলো ভেতরে রাখতে পারলি না? আচ্ছা থাক, আমি নিজে রাখছি। এই বলে শুধু কাপড়গুলো রুমে নিয়ে যাব। আরে আরে, এগুলো কোথায় নিয়ে যাচ্ছিস? কোথায় আবার রুমে নিয়ে যাচ্ছি? না, তুই এইগুলো আমার রুমে ঢুকাবি না। আমি এই মাত্র কষ্ট করে রুমটা পরিষ্কার করলাম। তো তো আবার কি? আমি আমার রুমে তোর নোংরা কাপড় রাখতে দেব না। তুই বললেই হলো? তাছাড়া রুমটা আমার, তাই আমার রুমে আমি যা খুশি তাই রাখবো। এটা কারো কিছু বলার নেই। জি, না বলার মতো আছে। আমি বলছি তুই এই রুমে ঘুমাতে। তোর কিছু রাখা তো দূরের কথা, তুই তা কোথায় থাকবো শুনি? সেটা তোর ব্যাপার, আমি কি করে বলবো? ও হ্যাঁ, এই তো পাশের রুমটা খালি আছে, ওটাতে ঘুমাতে পারিস। শুধু একটু পরিষ্কার করে নিতে হবে। রিয়ার কথা শুনে মাথায় আগুন উঠে গেল। বলে কি মেয়েটা, আমার বাসা আমার রুম, আমাকে বলে কিনা অন্য রুমে থাকতে? রাগে তো আমার পুরো শরীর জ্বলে যাচ্ছে। আমাকে কি তোর গোলাম পেয়েছিস নাকি? তুই হুকুম করবি আর আমি তো চুপচাপ শুনে যাব? যদি তা ভেবে থাকিস তাহলে বলবো তুই ভুল ভেবেছিস। আমি আমার রুম ছাড়ছি না, চাইলে তুই পাশের রুমে গিয়ে ঘুমা। না, আমি এই রুম ছাড়ছি না। তুই যদি এখন আমার কথা না শুনিস তাহলে কিন্তু আমি বাসায় ফোন করে তোর নামে আব্বুর কাছে মিথ্যা নালিশ করব। তখন বুঝবি কত ধানে কত চাল। তো চুপচাপ ওই রুমে চলে যা। কি আর বলবো, ডাইনিটা একদম জায়গা মতো হাত দিয়েছে। চুপচাপ ওর কথা মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। ওই রুমে যেতে হবে। কিন্তু ওই রুমের যা অবস্থা, সেখানে থাকতে পারবো তো? এদিকে এড়িয়ে আর কিছু না বলে ঠাস করে মুখের ওপর দরজা বন্ধ করে দিল। কি পাজি মেয়ে রে বাবা! অনেক কষ্টে কোনো রকমের রুমটা পরিষ্কার করার মতো করে থাকার মতো করলাম। কিছুক্ষণ পর
এই আমার খিদে পেয়েছে, বাসায় কিছু রান্না করা নেই। আর কি বলিস, আসে না, ওই যে দেখ ফ্রিজে কাঁচা মাংস আসে, যা ওগুলো গিয়ে খেয়ে নে। মানে কি বলতে চাচ্ছিস তুই? এটা আবার কি ধরনের কথা? আমি কি কাঁচা মাংস খাবো নাকি? তাহলে আর কিছু করার নেই, বাসায় এখন কোনো কিছু রান্না করা নেই। না, আমার খিদে পেয়েছে, আমার জন্য খাওয়ার ব্যবস্থা কর। আসছে রে আমার বিয়ে করা মহারানী, আমাকে হুকুম করতে আসছে। যা, আমি পারবো না। ওকে ঠিক আছে, যা, আমার তোর সাহায্যের দরকার নেই। ধন্যবাদ। যাক, বাঁচা গেল বাবা। বুঝুক এখন খেতে লাগলে কেমন লাগে। যদিও বা তখন ওর জন্য হোটেল থেকে খাবার নিয়ে এসেছিলাম, কিন্তু এখন ইচ্ছা করি আর খাবারটা দিলাম না। আমি আর বাইরে না থেকে রুমে চলে গেলাম। তারপর যে খাবারগুলো নিয়ে এসেছিলাম ওগুলো সব বাইর করলাম খাওয়ার জন্য। শুধু খাওয়া শুরু করব, ঠিক সেই সময় আবার কে যেন দরজা ঠকঠক করা শুরু করলো। তাই খাওয়া বাদ দিয়ে দরজা খুলতে গেলাম। কি ব্যাপার, তুই আবার এমন ডাকাডাকি শুরু করছিস কেন? না, আমার একটু তোর দরকার ছিল। আমার মনে হয় তোর রুমে কিছু রেখে গেছি। আজব, আমার রুমে আবার কি থাকবে তোর? না, আমার কিছু জিনিস আছে তোর রুমে, সব আমি দেখব। রুমে ঢুকে গেল। আরে কি ব্যাপার, তুই আবার আমার রুমে কেন ঢুকছিস? আমি বলছি তো তোর কোনো জিনিস আমার রুমে নেই। আমার কথা না শুনে তারপর রিয়া জোর করে আমার রুমে ঢুকে গেল। তারপর পুরো রুমটা ঘুরে ঘুরে কি যেন দেখলো। না, মনে হয় জিনিসটা বাসাতেই রেখে চলে এসেছি, এখানেও নেই। আমি তো বললামই আমার রুমে তোর কোনো জিনিস নেই, তারপরে তুই শুনছিস না। বের হ আমার রুম থেকে। হয়েছে হয়েছে, এখন রাগ দেখাতে হবে না। আমারও কোনো ইচ্ছে নেই এই রুমে ঢুকার। থাক তুই তোর এই নোংরা রুম নিয়ে। তো যা না। এরপর রিয়া আমাকে আর কিছু না বলেই রুম থেকে বের হয়ে গেল। আমিও সাথে সাথে দরজা বন্ধ করে দিলাম। সাথে সাথে আবার দরজা ঠক ঠক। আবার কি? না মানে তোকে একটা কথা বলতে আসলাম। বল, কি বলবি? বেশি কিছু না, আমি বলতে আসলাম এটাই যে তোর রুম থেকে এই ছোট্ট খাবারের প্যাকেটের জিনিসটা আমি নিয়ে এসেছি। ভালো, এবার দূর হবে এখান থেকে। যেটা তোর ইচ্ছা। আর হ্যাঁ, খাবারগুলো দেখে শুনে খাস। দিলাম দরজা বন্ধ করে। তারপর আবার বিছানায় গেলাম খাবারের প্যাকেটগুলো বের করতে। কিন্তু একই, খাবারের প্যাকেট ছিল 2টা, কিন্তু এখন একটা। তার মানে শিওর আমার রুমে খাবারের প্যাকেটটা নিতে এসেছিল। কি বাজে মেয়ে রে বাবা। যাক, প্যাকেটটা ওর জন্য নিয়ে এসেছিলাম, ওর ভাগের জিনিসও নিয়ে গেছে। আমি আর কিছু না ভেবেই নিজের জন্য আনা খাবারের প্যাকেটটা খুললাম। খুলে শুধু মুখে দিয়েছি। ইস কি ঝাল! খাবারে এত ঝাল কী করে এলো? হঠাৎ মনে পড়লো রিয়ের বলা কথাটা। তার মানে এই কাজটা ওই পেতনিটাই করেছে। আজকে আর ওকে ছাড়ছি না। এই চুন্নি, দরজা খোল, দরজা খোল বলছি। এখন দরজা খুলতে পারবো না, আমি এখন খেতে বসেছি। খাওয়ার সময় আমাকে বিরক্ত করবি না তো, যা এখান থেকে। তোর খাবার আমি গোষ্ঠী কেলেই বের করছে তোর খাওয়া। লজ্জা করে না এভাবে অন্যের খাবার চুরি করে খেতে? শালি চুন্নি মেয়ে কোথাকার। দেখ, উল্টো পাল্টা কথা বলবি না। আমি আমার আনা খাবার খাচ্ছি, আমি তোর মতো না পেটু শালা। চুন্নির মায়ের বড় গলা। একে তো চুরি করেছিস, তার উপর আবার আমার খাবারেও গুঁড়ামরিচ মিশিয়ে দিয়েছিস। মিশিয়ে দিয়ে বেশ করেছি। বেটা রাক্ষস, একা একা 2 জনের খাবার গিলতে গিয়েছিলি। এদিকে আমার তখন খিদেতে পেট জ্বলে যাচ্ছিল, আর উনি আরাম করে খাবেন, এর জন্যই দিলাম স্বাদ মিটিয়ে। যা এখন খা, ভালো করে খা। তুই শুধু একবার রুম থেকে বের হ, তোকে একবার শুধু বাগে পেয়ে নেই, তারপর দেখবি তোর কি অবস্থা করি। আবে যা, তুই আমার কিছুই করতে পারবি না। মদনের দৌড় নিজের রুম পর্যন্তই। সেটা সময় হলেই বুঝতে পারবি। দেখা যাবে। দেখা যাবে। চলে এলাম নিজের রুমে। রাগে তো আমার শরীর জ্বলে যাচ্ছে। কেন যে একে এখানে আনতে গেলাম, অযথা একটা বড় আস্ত মাপের বিপদ আব্বু আম্মু আমার ঘাড়ে চাপিয়ে দিল। ইস, কেন যে বিয়েটা করতে গেলাম। যত তাড়াতাড়ি সম্ভব একে বাইরে পাঠানোর ব্যবস্থা করতে হবে, নইলে আমার জীবনটা তেজপাতা করে ছেড়ে দেবে। সকালে ঘুম থেকে উঠলাম তাড়াতাড়ি, অফিসে যেতে হবে, অনেক কাজ বাকি পড়ে আছে। নিজের জন্য ও রিয়ার জন্য হালকা কিছু ব্রেকফাস্ট তৈরি করলাম। এদিকে আমি ওঠার কিছুক্ষণ পর রিয়াও ঘুম থেকে জেগে উঠলো। এই শোন, আমি এখন অফিসে যাচ্ছি, ফিরতে রাত হবে। তো আমাকে কেন বলছিস? তুই অফিসে যাবি না কোথায় যাবি সেটা তোর নিজস্ব ব্যাপার, এতে আমাকে বলার কি আছে? না বলে যাওয়া উচিত মনে করলাম না, তাই বললাম। আচ্ছা চলি। ও হ্যাঁ, টেবিলে প্লেটে
ব্রেকফাস্ট রাখা আছে। হুম। আমি আর কিছু না বলে বাসা থেকে বের হয়ে এলাম। তারপর সোজা অফিসে। এই কিছুদিন অফিসে আমার জন্য অনেক কাজ পেন্ডিং পড়ে আছে। সব কিছু আগে বুঝিয়ে শুনিয়ে গুছিয়ে নিলাম। কাজ শেষ করতে করতে প্রায় রাত হয়ে গেল। কি শাকিল সাহেব, বাসায় যাবেন না? যাবো কিছুক্ষণ পর। আগে কাজগুলো শেষ করে নিই। আরে বাকি কাজগুলো কালকে করিয়েন। চলেন এখন বাসায় যাই। জি চলেন। তারপর অফিস থেকে সোজা বাসায় চলে এলাম। বাসায় এসে কলিং বেল চাপলাম, কিন্তু কেউ দরজা খুলছে না। কয়েকবার বেল চাপার পর দরজা খুললো। কি ব্যাপার, এতবার বেল কেন চাপছিস? কেন মানে? বাসায় ঢুকবো না আমি, আর দরজা খুলতে এত দেরি হলো কেন? আমার কি খেয়ে দেয়ে কোনো কাজ নেই যে তোর জন্য সারাক্ষণ দরজায় দাঁড়িয়ে থাকবো? তোর কাছে বাসার একটা চাবি ছিল না, ওটা দিয়ে খুলতে পারছিলি না? আর কিছু না বলে বাসার ভেতরে গিয়ে ঢুকে গেলাম। তারপর রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। এদিকে পেটে লেগেছে অনেক খিদে। বাইরে এসে রিয়া খাবার টেবিলে খাওয়া শুরু করে দিয়েছে, গরুর মাংসের সাথে আরও কি যেন। আমি কিছু না বলেই খাবার টেবিলে বসে পড়লাম। শুধু খাবার বাটিতে হাত দেব। এই কি ব্যাপার, তুই এগুলোতে হাত দিচ্ছিস কেন? কেন মানে? আমার খিদে লাগেনি, খাবো সেই জন্যই নিচ্ছি। না, তুই এগুলোতে হাত দিবি না, এগুলো আমি রান্না করছি। তো তো আবার কি? তোর খিদে লাগলে নিচে রান্না করে খা, আমার রান্না করা খাবারে হাত দিবি না। আজব, এখন আমি রান্না করব নাকি? তাছাড়া খাবার তো এখন অনেকগুলো আছে, এগুলো দিয়ে আমার হয়ে যাবে। বললেই হলো। খাবারের মুলুক পেয়েছিস নাকি? আমি এগুলো ফ্রিজে রেখে দেবো কালকে খাবার জন্য। তুই খেতে চাইলে নিজে রান্না করে খা, খবরদার আমার রান্না করা খাবারের দিকে নজর দিবি না। হয়েছে, আর বলতে হবে না। আমিও আমার নিজের রান্না নিজে করতে পারবো। আমারও তোর হাতের রান্না করা খাবার খাওয়ার কোনো ইচ্ছে নেই। রাগ দেখিয়ে টেবিল থেকে উঠে এলাম। এরপর সোজা কিচেনে। যেহেতু আগে একাই থাকতাম তাই রান্নাও নিজেই করতাম, কিন্তু এখন কেন যেন এই রাতের বেলা রান্না করার কোনো ইচ্ছে করছে না। কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যেত যদি ওর রান্না করা খাবারগুলো খেতাম? কোনো রকমে নিজের জন্য হালকা পাতলা রান্না করলাম। তারপর সেগুলো খেয়ে দিয়ে দিলাম ঘুম। পরের দিন ঘুম থেকে উঠে নিজের জন্য নাস্তা তৈরি করে পেটনিটার জন্য নাস্তা তৈরি করলাম। তারপর আবার অফিস। রাতে তাড়াতাড়ি করে বাসায় ফিরলাম। ফেরার সময় বাজার থেকে রান্না করার জন্য কিছু বাজার করলাম। তারপর বাসায় এসে আগে রান্না করার জন্য রান্নাঘরে দৌড়। ও হ্যাঁ, আজকে আর বাসায় এসে কোনো কলিং বেল টেল বাজাইনি। নিজের কাছে দরজার যে চাবিটা ছিল ওটা দিয়েই খুলেছি। শোন, তোকে কিছু কথা বলার দরকার ছিল। তো বল। দেখ, আজকের পর থেকে আমার সব কাজ আমি নিজেই করব, তোকে কোনো দরদ দেখাতে আসতে হবে না। আমার কি ঠেকা পড়েছে নাকি তোর কাজ করতে যাব? নিজের কাজেই শান্তি পাই না। সেটাই বলে রাখলাম, আমি রান্না বান্না যা কিছু করার আছে সব আমার জন্য করব, আর তোরটা তুই নিজে করবি। ও হ্যাঁ, তুই যে আমায় একটা কথা দিয়েছিলি সেটা কি ভুলে গেছিস? কত দূর কি হলো? না বলিনি। তোর ইউএস যাওয়ার ভিসা তৈরি হতেও এখনও 6 মাসের সময় লাগবে। আমি আজকে অফিস শেষে বাসায় ফেরার পথে সব কিছু শুনে এসেছি। 6 মাস? এত সময় লাগবে? এতদিন তাহলে আমি এখানে বসে বসে কি করব? সেটা আমি কি করে বলবো? চাইলে যতদিন না তুই পড়াশোনা করার জন্য ইউএস যাচ্ছিস ততদিন এখানকার একটা কলেজে ভর্তি হতে পারিস। সেটা আমিও ভাবছি। তাহলে পরশুদিন তোকে এখানকার কাছেরই একটা কলেজে ভর্তি করিয়ে দেব। জি না, আপনাকে আমার কথা এত ভাবতে হবে না। তাছাড়া আমি কোনো বাচ্চা মেয়ে নই, আমি নিজের কাজ নিজে করে নিতে পারবো। যেটা তোর ইচ্ছে। এভাবে চলতে থাকলো কিছুদিন। একই বাসায় দুইজনের মতো থাকি। ও ওর মতো চলে, আমি আমার মতো। আমাদের মাঝে খুব বেশি তেমন একটা কথা হয় না, যা হয় শুধু কোনো দরকার থাকলে। এদিকে রিয়া এখানকারই একটা কাছের কলেজে ভর্তি হয়ে গেছে। মেয়েরা পড়াশোনার দিকে অনেক মনোযোগী, এটা এই কিছুদিনই ওকে দেখে বুঝতে পেরেছি। আয় সোহান, কই যাস? দেখতেই তো পাচ্ছিস বাইরে যাচ্ছি। আচ্ছা শোন না, আমাকে একটু তোর বাইকে করে কলেজে পৌঁছে দে না। সে কখন থেকে রিক্সার জন্য দাঁড়িয়ে আছি, কিন্তু কোনো রিক্সাই পাচ্ছি না। এদিকে আজকে আমার কলেজে কিছু জরুরি কাজ বাকি আছে, প্লিজ একটু পৌঁছে দে না আমায়। কিন্তু
সাহায্য কর না প্লিজ। ঠিক আছে চল। তারপর ওকে আমার বাইকে করে ওর কলেজে পৌঁছে দিলাম। শুধু ওকে ওর কলেজে গেটের কাছে নামিয়ে দিয়েছি। ঠিক সেই সময় হঠাৎ কিছু মেয়ে আমাদের কাছে চলে এলো। আরে সোহান ভাইয়া, আপনি এখানে? জি, আপনাদের তো ঠিক আমি চিনতে পারলাম না। আপনি আমাদের চিনবেন না, কিন্তু আমরা আপনাকে চিনি। মানে? ডিএক্স সোহান ইসলাম, কাল্পনিক সাহিত্যিক। এই আইডিটা কি আপনার? আমার, কিন্তু কেন? আপনি এফবিতে গল্প লিখেন, তাই না? মাঝে মাঝে লেখার চেষ্টা করি, কিন্তু কেন? জানেন, আমরা সবাই আপনার গল্পের অনেক বড় ভক্ত। শুধু আমরা না, কলেজে অনেক মেয়েই আপনার গল্পের জন্য পাগল, বিশেষ করে আপনার লেখা গল্প শাকচুন্নি। ধন্যবাদ। এতক্ষণ ধরে রিয়া শুধু আমাদের কথাগুলো শুনছিল, ওর মাথায় কিছুই ঢুকছে না। এই কি ব্যাপার, তোরা কি বলছিস? আমি তো তোদের কথার কিছুই বুঝতে পারছি না। তারপর মেয়েগুলো রিয়াকে আমার ব্যাপারে সবকিছু খুলে বলল। ও, তার মানে এই তোদের সেই মহান লেখক যার কথা তোরা আমাকে সারাক্ষণ বলতি? একদম ঠিক, এই সেই লেখক। আচ্ছা, এখন এটা বলো, তুমি সোহান ভাইয়ার সাথে কি করছো? সোহান ভাইয়া তোমার কে হয়? ও কি তোমার বয়ফ্রেন্ড নাকি অন্য কিছু? আমি মেয়েগুলোর কথা শুনে শুধু কিছু বলতে যাব, তখনই আরে দূর, তোরা কি সব শুরু করেছিস? ও আমার বয়ফ্রেন্ড হতে যাবে কেন? আজব। তাহলে কি শুনি? ও হলো আমার কাজিন, আমার খালাতো ভাই। আসার সময় রিক্সা পাচ্ছিলাম না বলে ওর বাইকে করে। ও, আমরা তো ভেবেছিলাম অন্য কিছু। যাক, শুনে ভালো লাগলো। মানে? না, কিছু না। চল ক্লাসে যাই। ঠিক আছে, চলো। বাই সোহান ভাইয়া, আশা করি পরে আবার দেখা হবে। রিয়া আর ওর বান্ধবীগুলো সব কলেজের ভেতরে চলে গেল। এদিকে আমিও হাফ ছেড়ে বসলাম। ইস বাবা, কি ঝামেলাটাই না পড়তেছিলাম। তবে আমার একটা ব্যাপার কেন জানি খুব খারাপ লাগলো। রিয়া যখন আমাকে ওর ভাই বলল, সবার সামনে পরিচয় করিয়ে দিল, তখন কেন জানি ব্যাপারটা আমার ভালো লাগছিল না। মনের মাঝে অন্যরকম একটা চিনচিন ব্যথা অনুভব হচ্ছিল। যাক, আমি আর ওসব নিয়ে বেশি কিছু ভাবলাম না। যে কাজের জন্য বের হয়েছিলাম সেই কাজে চলে গেলাম। তারপর কাজ শেষ করে বিকেলবেলা বাসায় ফিরলাম। অবশ্য কাজটা অফিসের ছিল, ভালো লাগছিল না, তাই অফিসে ফোন করে জানিয়ে দিলাম। বাসায় এসে খেয়ে দিয়ে কিছু ভালো লাগছিল না, তাই ভাবলাম একটু টিভি দেখি। শুধু টিভির অন করেছি, ঠিক সেই সময় রিয়াও চলে এলো। কি রে, কি করছিস? কিছু না, দেখতে পাচ্ছি বসে বসে টিভি দেখছি। হুম হুম তুই তো দেখছি আমাদের কলেজে অনেক ফেমাস, অনেক মেয়ে তোর গল্পের জন্য পাগল। এতে আমার করার কি আছে? না, তোর আবার করার কি থাকবে, এমনিতেই বললাম আর কি। হুম আচ্ছা শোন, সে তখন থেকে আমার মনে একটা কথা ঘুরঘুর খাচ্ছে, কথাটার উত্তর দিবি? বল। দেখ, আমি কলেজেও আমার অনেক বান্ধবীদের কাছে শুনেছিলাম যে যারা নাকি এফবিতে গল্প লেখালেখি করে, মানে যারা লেখক আর কি, তারা সবাই নাকি রিয়েল লাইফে অনেক লুচ্চা হয়। কথাটা কি সত্যি? রিয়ার কথা শুনে আমি তো পুরোই হা হয়ে গেলাম। বলে কি মেয়েটা? এই কি বললি তুই? তোর কথার কি মানে বোঝাতে চাইছিস তুই? কি আর বোঝাবো, যেটা সত্যি সেটাই বলছি। তার মানে তুই বলতে চাইছিস আমি লুচ্চা? দেখে তো সেটাই মনে হয়। তোর কোনো ভরসা আছে নাকি? না জানি কত মেয়ের সাথে লুতুপুতু করে বেড়াস। এবার তো মাথা পুরে আগুন হয়ে গেল। হ্যাঁ, তুই যা ভাবছিস সব সত্য, তাতে তোর কি? ছি ছি, তোর লজ্জা করে না বাসায় বিয়ে করে বউ রেখে অন্য মেয়ের সাথে লুতুপুতু করতে? এখানে লজ্জার আবার কি আছে? আর যেখানে বইয়ের কথা বললি, আমার বউ আবার এলো কোথায়? কথায় মানে? আমি কি তোর বিয়ে করা বউ না? হো, তাই না? তুই তো আমার বিয়ে করা বউ। আমার তো মনেই ছিল না। তোর মনে থাকবে কি করে? সারাক্ষণ তো অনেক মেয়েদের চিন্তায় মাথা নিয়ে ঘুরিস, শালা লুচ্চা। আমি এখনই তোর এইসব কাজের কথা বাসায় ফোন করে জানাবো। এবার বুঝলাম আসল কাহিনী।
এইসবের মানে তাহলে আমাকে বাগে ফেলা, সেটা তো হবে না। আচ্ছা ঠিক আছে, তুই বাসায় ফোন করে সব বলে দে। তা কি বলবি শুনি? কি আর বলবো, বলবো তুই বাসায় বউ রেখে এখানে অন্য মেয়েদের সাথে টাঙ্কি মেরে বেড়াস, আমার দিকে তোর কোনো খেয়াল থাকে না। ও তাই? তাই? আচ্ছা ঠিক আছে বলিস, আমার এতে কোনো প্রবলেম নেই। একজন স্ত্রী তার স্বামীর নামে বিচার দিতেই পারে, কিন্তু তার আগে আমাকে একটা প্রশ্নের উত্তর দে। আমি তো তোর বিয়ে করা স্বামী, তাই না? তুই তো আমার বিয়ে করা স্ত্রী। এতে আবার বলার কি আছে? না কিছু না। তা আমরা তো স্বামী স্ত্রী, কিন্তু আমাদের মাঝে তো স্বামী স্ত্রীদের মতো কিছুই হয়নি। তো তো আর কিছু না, আমি বলছিলাম যেহেতু আমরা স্বামী স্ত্রী, সেহেতু চল আমরাও বাকি কাপলদের মতো আমাদেরও আদুরে কাজটা সেরে ফেলি। কি বলিস? আমার কথা শুনে রিয়া সাথে সাথে সেখানে বসা থেকে উঠে গেল। মানে? আরে ধুর, মানেটাও কি তোকে বুঝিয়ে দিতে হবে নাকি? তুই কি কিছু বুঝিস না? এই দেখ, একদম উল্টাপাল্টা কথা বলবি না। আমার সাথে কিছু করার চেষ্টা করলে এমন জায়গায় আদর করব যে সারা জীবনেও এই বাবার ডাক শুনতে পাবি না। আরে এ তুমি কেমন কথা বলছো বউ? এই ভুল ভুলিও করো না, নইলে আবার তোমার বাবা মা কেউই নাতি নাতনির মুখ দেখতে পারবে না। তাছাড়া আমি তোমার একমাত্র স্বামী। আবে রাখ তোর স্বামী, আমি তোকে স্বামী হিসেবে মানি না। এমা, এটা তুই কি বলছিস? কিছুক্ষণ আগেই তো তুই বললি যে আমরা স্বামী স্ত্রী, এখন আবার কি হলো? আবে যা, ওটা আমি তোকে ভয় দেখানোর জন্য বলেছিলাম। আমি তোকে স্বামী হিসেবে মানি না, একদম উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করবি না। হুম, আমি তো আর তোর কথা শুনছি না। আমি তোকে স্ত্রী হিসেবে মেনে নিয়েছি বেশ। এখন আমি তোর সাথে মানে আমার স্ত্রীর সাথে যা ইচ্ছা করব, এতে কেউ আমার কিছু করতে পারবে না। দেখ, তুই যদি এখন আমায় জোর করিস তাহলে হয়তো আমি তোর সাথে শরীরে জোরে পেরে উঠবো না, কিন্তু মনে রাখিস, জোর করে তুই আমার শুধু শরীরটাই পাবি, আমার মন পাবি না, লুচ্চা শয়তান। আবে রাখ তোর মন দিয়ে আমার কি হবে? আমার তো মনের কোনো দরকার নেই, শুধু তোর শরীরটা পেলেই হবে। আমার ওটা দিয়েই কাজ চলবে। আমার কথা শুনে রিয়া অনেক ভয় পেয়ে গেছে, সেটা ওর মুখ দেখে বোঝা যাচ্ছে। এদিকে ওকে এভাবে ভয় পেতে দেখে আমার তো মনে মনে অনেক হাসি পাচ্ছে। এবার বুঝবে কত ধানে কত চাল। আর আসবি আমার সাথে লাগতে? দেখ, আমার কাছে এগিয়ে আসবি না বলে দিলাম, নইলে কিন্তু কি শুনি? নইলে কিন্তু আমি তোকে পরে দেখে নিব। তারপর সোজা গিয়ে ও রুমের দরজা বন্ধ করে দিল। এই কি ব্যাপার, দৌড়ে দৌড়ে পালালি কেন? আর রুমের দরজা বন্ধ করলি কেন? তো কি করব শুনি? কেন, সাহস ফুরিয়ে গেল? আর লাগতে আসবি আমার সাথে? অনেক ব্ল্যাকমেল করেছিস আমায়, এবার আয়, দেখি তোর কত সাহস বাকি আছে, শালি পেতনি। আবে যা, আমি তোকে দেখে নিব, কিন্তু এখন না, পরে। সেটা সময় হলেই দেখা যাবে। আপাতত তুই নিজের রুমের মধ্যে ছোট বাচ্চাদের মতো শুয়ে থাক। তোকে আমি দেখে নিব। আই উইল সি ইউ। মিঠু। আবে যা, ভাগ এখান থেকে। সে তখন থেকে দেশি কুকুরগুলোর মতো ঘেউ ঘেউ করে যাচ্ছিস। শালি, জ্ঞানের আমি করছি না তুই করছিস। সেই তখন থেকে ভেড়ার মতো ভ্যা ভ্যা করেই যাচ্ছিস। চুপ কর, বাসাটা একদম সারা করে দিলি। আমার মাথায় ব্যথা শুরু হয়ে গেছে। ব্যাস, এটারই বাকি ছিল। আমার কথা শুনে রিয়া তেলে বেগুনে জ্বলে উঠল। তারপর শুরু করলো নিজের বকবকানি। আমি আর সেদিকে খেয়াল করলাম না, চুপচাপ নিজের রুমে চলে গেলাম। এভাবেই চলতে লাগলো আরও কিছুদিন। সারাদিন অফিস থেকে বাসা, তারপর রান্নাবান্না, আর মাঝে মাঝে রিয়ার সাথে ঝগড়া করা। তবে এরই মাঝে রিয়া হঠাৎ করে কেমন বদলে যেতে শুরু করলো। আগে তেমন কোনো বন্ধু বান্ধবীদের সাথে আড্ডা দিত না, কিন্তু এখন যখন তখন বাসা থেকে বের হয়ে বান্ধবীদের সাথে আড্ডা দিতে যায়। এমন একদিন শুক্রবার ছুটির দিনে। কিরে, কই যাস এখন? কই যাব সেটা আমার ব্যাপার, তোকে বলতে যাব কেন? তুই কি আমার গার্জিয়ান নাকি? কেন, আমি কি তোকে জিজ্ঞাসা করতে পারি না নাকি? না, পারিস না, আর আমি তোকে বলতেও বাধ্য নই। এই বলে বাসা থেকে বের হয়ে চলে গেল। এদিকে আমি বা আর কি বলবো, যা বলেছে সবই সত্যি। আমারই বা ওর ওপর কি অধিকার আছে? আমি আর সেদিকে খেয়াল দিলাম না। আজকে অফিস থেকে কাজ শেষ করে ফিরতে অনেক দেরি হয়ে গেল। কাজের অনেক চাপ ছিল, সেগুলো কোনো মতে শেষ করে বাসায় ফিরলাম।
তবে বাসায় এসে একটা ব্যাপার লক্ষ্য করলাম, পুরো বাসাটা একদম শান্ত, কোথাও কোনো আওয়াজ নেই। তার উপরে রিয়াকেও দেখতে পাচ্ছি না, হয়তোবা এখন ঘুমিয়ে গেছে। আমি কে যেন ভেবে ওর রুমের কাছে গেলাম। রুমে গিয়ে দেখি তালা দেওয়া, তার মানে ও এখনও বাসায় নেই, বাইরেই আছে। কিন্তু এত রাতে বাইরে কি করে? আমি কিছুক্ষণ বসে বসে ওর জন্য অপেক্ষা করতে লাগলাম। এভাবে বসে থাকতে প্রায় রাত 12টা পার হয়ে গেল। একটা মেয়ের এত রাতে বাসার বাইরে থাকা ঠিক না। তার ওপর ওকে যেই ফোন করব সেই ফোন নাম্বারটাও আমার কাছে নেই। আমি আর কিছু না ভেবেই বাসা থেকে বের হয়ে পড়লাম ওকে খুঁজতে। যেহেতু ওর কলেজে এখন ছুটি চলছে, সেহেতু এখনও কলেজে থাকতে পারে না, তাই আর কলেজে গেলাম না। বাইকটা নিয়ে আশেপাশের এলাকাগুলোতে রাতের বেলায় ঘুরে ঘুরে ওকে খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও পেলাম না। হঠাৎ মনের মাঝে কেমন জানি একটা ভয় কাজ করা শুরু করলো, মেয়েটার আবার কিছু হলো না তো? এসব কথা চিন্তা করছিলাম আর রাস্তার পাশ দিয়ে বাইকটা নিয়ে হেঁটে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ রাস্তার এক গলিতে কারো চিৎকার করার আওয়াজ শুনতে পেলাম, আর গলার আওয়াজটা কেমন চেনা লাগছিল। বাইকটা রাস্তায় ফেলে রেখে দিলাম এক দৌড়। ওখানে গিয়ে যা দেখলাম সেটা আর আপনাদের কি বলবো। 3টে ছেলে মিলে একটা মেয়ের সাথে অসভ্যতামি করার চেষ্টা করছে, আর মেয়েটা বাঁচার জন্য শুধু চিৎকার করছে। সবচেয়ে বড় কথা হচ্ছে মেয়েটা আর অন্য কেউ না, মেয়েটা হলো রিয়া। আর সেখানে দাঁড়িয়ে থাকলাম না, সোজা চলে গেলাম তাদের কাছে। ছেলেগুলো আমাকে আসতে দেখে সবাই একত্র হয়ে গেল। এদিকে রিয়া আমাকে দেখার সাথে সাথে দৌড়ে আমার কাছে চলে এলো, তারপর ভয়ে আমার পেছনের দিকে লুকিয়ে পড়লো। আমি আর সেখানে কোনো কথা না বলে চুপচাপ ওকে নিয়ে চলে আসতে লাগলাম। হঠাৎ পেছন থেকে, এই যে হিরো, কি ব্যাপার, মেয়েটাকে নিয়ে কই যাও? চুপচাপ চলে আসতে লাগলাম। এই বেটা, কি হলো, কথা বলছিস না কেন? নাকি মেয়েটার সামনে নিজেকে হিরো সাজতে চাইছিস, কোনটা? দেখুন ভাই, আমি আপনাদের সাথে কোনো ঝামেলা করতে চাই না, তাই বলছি চুপচাপ আমাদের যেতে দিন, নাইলে পরে কিন্তু। পরে কি হ্যাঁ, পরে কি করবি বল? আর নিজের রাগটাকে দাবিয়ে রাখতে পারলাম না। যে ছেলেটা আমার শাড়ির গলায় ধরেছিল সেই ছেলেটা মুখ বরাবর দিলাম এক ঘুষি। ছেলেটা আমার হাতের ঘুষি খেয়ে ধীপ করে মাটিতে পড়ে গেল। এদিকে এই ছেলেটাকে মারার কারণে বাকি ছেলেও আমাকে মারার জন্য দৌড়ে আসলো। আমিও আর দাঁড়িয়ে থাকলাম না, ওদের সাথে হাঁপাই হাঁপাই করতে করতে একসময় ছেলেগুলো আমার হাতে মার খেয়ে ভয়ে পালিয়ে গেল। আমিও আর সেখানে না থেকে রিয়াকে নিয়ে সোজা বাসায় চলে এলাম। তবে বাসায় আসার পথে ওর সাথে কোনো ধরনের কথা বলিনি। বাসায় এসেও আমাকে কিছু না বলে আগে ফ্রেশ হতে চলে গেল। এদিকে তখনও আমার মাথা গরম হয়ে আছে। আমি চুপচাপ সেখানেই দাঁড়িয়ে রইলাম। রিয়া ফ্রেশ হয়ে এসে দেখে আমি এখনও সেখানে দাঁড়িয়ে আছি। কি ব্যাপার, তুই ফ্রেশ না হয়ে এখনো এখানে দাঁড়িয়ে রয়েছিস কেন? দরকার আছে, তোর সাথে আমার কিছু কথা ছিল। তোর কি কথা আছে না আছে সেটা কালকে সকালে বলিস, এখন আমি অনেক ক্লান্ত, আমি এখন ঘুমাবো। না, আগে আমার কথার উত্তর দিবি, তারপর অন্য কিছু। আচ্ছা বল, কি বলবি? তুই আজকে এত রাত ধরে কোথায় ছিলি? কোথায় গেছিলি তুই? আমি কোথায় গেছি না গেছি সেটা একান্ত আমার ব্যাপার, এতে তোকে বলার মতো কোনো দরকার আমি মনে করি না। রিয়ার কথা শুনে মাথাটা আরও আগুন হয়ে গেল। নিজের রাগটাকে দমিয়ে রাখতে পারলাম না, তাই রাগের বশে ঠাস করে একটা চর দিলাম। চুপচাপ আমার প্রশ্নের উত্তর দে। ভুলে যাস না, এটা আমার বাসা। আমার এমন ব্যবহারে রিয়া অনেকটা অবাক হয়ে গেছে, সাথে অনেক ভয় পেয়েছে, সেটা ওকে দেখেই বোঝা যাচ্ছে। কি হলো, কথা বলছিস না কেন? আমি আজকে বিকেলবেলা আমার এক বান্ধবীর বাসায় গিয়েছিলাম, আজকে ওর জন্মদিন ছিল, তাই ফিরতে একটু দেরি হয়ে গেছিল। ও তাই না, তোর বান্ধবীর জন্মদিন ছিল তো তোর আমার সাথে এখানে আসার কতদিন হলো? 3 মাস। 3 মাস? এই 3 মাসে তোর এত বান্ধবী কোথা থেকে এলো শুনি? নিজেকে অনেক সাহসী মনে করিস তাই না? আজকে যদি আমি তখন সেখানে না থাকতাম তাহলে তোর কি অবস্থা হতো সেটা তুই একটিবারও ভেবে দেখেছিস? কি জবাব দিতাম আমি তোর বাসার ও আমার বাসার লোকদের? সরি। রাখ তোর সরি। যতদিন না তোকে বাইরে পড়াশোনা করার জন্য পাঠাচ্ছি ততদিন তুই আমার অনুমতি অথবা আমাকে না বলে বাসা থেকে এক পাও বের হবে না, কথাটা মনে থাকবে? থাকবে। যা এবার রুমে গিয়ে শুয়ে পড়। যে কথাগুলো বললাম সেগুলো যেন ভুলে না যাস, নইলে কিন্তু আমি আর তোকে বাইরে পাঠানোর ব্যবস্থা করতে পারবো না, তোকে সোজা বাসায় রেখে আসবো। ভুলবো না। ঠিক আছে, যা এখন ঘুইয়ে ঘুমা। রিয়া আর কিছু না বলে চুপচাপ গালে হাত দিয়ে অপরাধীর মতো মাথা নেড়ে নিজের রুমে চলে যাচ্ছিল, কিন্তু হঠাৎ আবার ঘুরে আমার কাছে চলে আসলো। কিরে, কি হলো, রুমে যাচ্ছিস না কেন? তোর হাতটা তো কেটে গেছে আর সেখান থেকে অনেক রক্তও ঝরছে। মানে? নিচে ফ্লোরে দেখ, তোর হাতের কাটা জায়গা থেকে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে।
রিয়ার কথা শুনে সাথে নিচে তাকাই। আসলেই তো হাত দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। হঠাৎ মনে পড়লো সেই ছেলের মধ্যে একজনের হাতে একটা খুর ছিল। মনে হয় তখনই ওদের সাথে মারপিট করতে গিয়ে হাত কেটে গেছে। আমি সেটা বুঝতে পারিনি। ব্লিডিং হচ্ছিল বেশ, তাই সাথে সাথে গা থেকে শার্ট খুলে ফেললাম। না, আসলে অনেকটা জায়গায় ভিতরে কেটে গেছে আর অনেক রক্তও পড়ছে। চুপচাপ নিজের রুমে চলে এলাম। রক্ত এখনও অনেক ঝরছে, তাই সেটা বন্ধ করার জন্য ব্যান্ডেজ নিয়ে কাটা জায়গায় বাঁধতে লাগলাম, কিন্তু একা সেটা পারছিলাম না। এরই মাঝে রিয়া আমার রুমে চলে এলো। এরপর এসে আমার পাশে বসলো। দে ব্যান্ডেজটা, আমি বেঁধে দিচ্ছি। থাক, লাগবে না, আমি নিজে একাই পারবো। তারপর আবার ব্যর্থ চেষ্টা করতে লাগলাম, কিন্তু তাও পারলাম না। আরে বললাম না আমাকে দে, তুই একা বাঁধতে পারবি না? আমি আর কিছু বললাম না। রিয়া চুপচাপ আমার হাত থেকে স্যাবলন নিয়ে মুছে দিয়ে ব্যান্ডেজ দিয়ে আমাকে বেঁধে দিতে থাকলো। সরি, আমার জন্যই তোর এমন ক্ষতি হলো। ঠিক আছে। আর কিছু বললাম না। রিয়াও হাতের ব্যান্ডেজটা করিয়ে চুপচাপ নিজের রুমে চলে গেল। এদিকে আমিও আর কিছু না বলে চুপচাপ শুয়ে পড়লাম। ভাবছি কালকে সকালে ডাক্তারের কাছে যেতে হবে। এভাবে ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। বিপত্তি ঘটল সকালবেলা, যখন বিছানা থেকে উঠতে যাব। ঘুম থেকে জেগে উঠতে যাব, সেই সময় আর উঠতে পারছিলাম না। শরীরটা অনেক দুর্বল মনে হচ্ছিল। যখনই উঠতে যাব ঠিক সেই সময় মাথাটা ঘুরে যাচ্ছে, তাই আর উঠতে পারছিলাম না। শেষে কোনো উপায় না পেয়ে চুপচাপ বিছানায় শুয়ে রইলাম। এরই মাঝে আবার কখন যে ঘুমিয়ে পড়েছি তা বুঝতেই পারিনি। আর যখন চোখ খুললাম তখন তো আমি পুরাই অবাক। দেখি আমার হাতে স্যালাইন লাগানো। আর সবচেয়ে বেশি অবাক রিয়াকে দেখে হলাম। মেয়েটা মাথার কাছে বসে মাথায় পানি পট্টি দিচ্ছে। কিন্তু কেন? আরে কি ব্যাপার, তুই এখানে কেন? ও, তোর ঘুম ভেঙে গেছে? তাই এসব কখন হলো? তোর পুরো শরীর জ্বরে পড়ে যাচ্ছিল। ভাগ্য ভালো আমি কি যেন ভেবে তোর রুমে এসেছিলাম। রুমে এসে দেখি অনেক বেলা হয়ে গেছে, কিন্তু তারপরও তুই ঘুম থেকে উঠিসনি। আমি কয়েকবার তোকে ডাকলাম, কিন্তু তুই উঠছিলি না। শেষে কি যেন মনে করে তোর শরীরে হাত দিলাম। তোর শরীরে হাত দিয়ে তো আমি পুরোই অবাক। দেখি তোর শরীরে পুরো জ্বরে পুড়ে যাচ্ছিল। শেষে আমি কোনো উপায় না পেয়ে পাশের বাসার আন্টির কাছ থেকে নাম্বার নিয়ে ডাক্তারকে ফোন করে এখানে নিয়ে এলাম। ডাক্তার এসে বলল যে শরীর থেকে বেশি রক্ত বেরিয়ে যাওয়ার কারণে তুই দুর্বল হয়ে পড়েছিস, আর সেই জন্য ডাক্তার কিছু ওষুধ ও স্যালাইন দিয়ে গেছে। তা আজকে কলেজ যাসনি? না, আজকে যাইনি, কালকে যাব। আর কিছু না বলে বিছানা থেকে উঠতে যাচ্ছিলাম। আরে কি ব্যাপার, উঠছিস কেন? তো কি করব, আর শুয়ে থাকতে ভালো লাগছে না, একটু বাইরে বের হব। না, তোর এখন কোথাও যাওয়ার দরকার নেই। ডাক্তার তোকে 2 দিন বিছানা থেকে উঠতে মানা করেছে। চুপচাপ বিছানায় শুয়ে থাক। কিন্তু? কোনো কিন্তু না, যেটা বলছি সেটা কর। আর কিছু বললাম না, চুপচাপ ওর কথা মতো শুয়ে থাকলাম। কিরে, এখন কেমন লাগছে? ভালো। নে ধর, এগুলো খেয়ে নিয়ে ওষুধগুলো খা। ধন্যবাদ, অনেক খিদে লেগেছিল। তারপর ওটা খাবারের প্লেটটা হাতে নিলাম, কিন্তু এখন আরেক বিপত্তি, খাবো কি করে? হাতে তো ব্যান্ডেজ করা। কি হলো, খাচ্ছিস না কেন? থাক, এখন আর খাবো না। খাবারগুলো রেখে দে, পরে খেয়ে নেব। পরে খেয়ে নিবি মানে? খাবারটা না খেলে ওষুধটা খাবি কি করে? আমি আর কিছু বললাম না। এদিকে রিয়া আমাকে চুপ করে থাকতে দেখে কিছুক্ষণ আমার দিকে তাকালো। ও সরি, তোর তো হাতে ব্যান্ডেজ করা, তাহলে তুই ওই হাত দিয়ে তুলে খাবি কি করে? সেই জন্যই তো বললাম পরে খাবো। আমার কথা শুনে রিয়া কিছুক্ষণ কি যেন ভাবলো। তারপর খাবারের প্লেটটা নিজের হাতে তুলে নিয়ে খাবারগুলো মেখে আমার মুখের সামনে তুলে ধরলো। যেহেতু এখন তোর হাত খারাপ, তাই এখন আমি খাইয়ে দিচ্ছি, নে হা কর। আমি আর কি বলবো, পেটে লেগেছে প্রচুর খিদা, তাই কিছু না ভেবে ওর হাতে খাওয়া শুরু করলাম। তবে একটা ব্যাপার আমার কেমন যেন মনে হচ্ছিল, বিশেষ করে যখন ওর হাতে তুলে খাচ্ছিলাম, মনের মাঝে কেমন একটা ভালো লাগে কাজ করেছিল। খাওয়া শেষ, নে এখন এই ওষুধগুলো খেয়ে নে। ধন্যবাদ, সাথে সরি। ধন্যবাদটা বুঝলাম, কিন্তু সরিটা কিসের জন্য? ধন্যবাদটা এত কিছু করার জন্য, আর সরিটা কালকে রাতে তোকে থাপ্পড় মারার জন্য। আসলে কালকে রাতে রাগের মাথায় তোর সাথে একটু বেশি খারাপ ব্যবহার করে ফেলেছি। রাগের মাথায় তোর গায়ে হাতও তুলেছিলাম, সেই জন্য আমি আবার দুঃখিত। কিছু মনে করিস না প্লিজ।
যা, তোকে ক্ষমা করে দিলাম। আমি জানি কালকে তুই যা করেছিস সব রাগের মাথায় করেছিস, সেই জন্য আমি সেসব কথা মাথায় রাখিনি। হুম। তাছাড়া কালকে দোষ আমারও ছিল। আমি যদি তোকে বাসা থেকে বের হওয়ার আগে জানিয়ে যেতাম তাহলে আর এমন কোনো ঘটনা ঘটতো না। তার মানে স্বীকার করছিস যে তুই ভুল করেছিস? যাক, তাহলে কালকে তোকে থাপ্পড় মেরে ভালোই হয়েছে। আমি তো ভেবেছিলাম যে অযথা তোকে থাপ্পড় মারলাম। দেখ, একদম উল্টাপাল্টা কথা বলবি না। তোর শরীর অসুস্থ বলেই এখন তোকে ক্ষমা করে দিলাম। তাছাড়া কালকে রাগের মাথায় ভুল করে আমার গায়ে হাত তুলেছিস বলেই এখনো তোকে আমি কিছু করিনি, নইলে দেখতি আমি তোর কি হাল করতাম। ভুলে যাস না আমার নাম রিয়া। সেটা তো দেখতেই পাচ্ছিলাম কালকে রাতে কীরকম বাচ্চাদের মতো চিৎকার করছিলি। আমি না থাকলে কালকে যে কি হতো সেটা তুই চিন্তাও করতে পারবি না। কি আর হতো, ছেলেগুলোর কপাল পুড়তো। এক একটাকে পিটিয়ে এমন অবস্থা করতাম যে সারা জীবনে আর বিয়ের নাম মুখে নিত না। হ্যাঁ, চুন্নির মায়ের বড় গলা, কি হতো সেটা বুঝতেই পারছি। দেখ, বেশি প্যাকের প্যাকের করবি না এখন। ভালোই ভালোই বলছি, অসুস্থ আছিস, চুপচাপ শুয়ে থাক, নইলে কিন্তু ফলাফল ভালো হবে না। অবস্থা তেমন ভালো না, তাই ওকে রেগে যেতে দেখে চুপচাপ হয়ে গেলাম। কিছুক্ষণ পর, এই রিয়া, একটু শুনবি? বল। আমাকে একটু ফোনটা দে না, অফিসে স্যারকে ফোন করতে হবে। এই নে। ধন্যবাদ। ফোনটা নিয়ে আগে অফিসে একটা ফোন করে আমার অসুস্থতার কথা জানালাম। তারপর বাসায় ফোন করা হয়নি বলে বাসাতেও ফোন করলাম, তবে আমার অবস্থার কথা বাসায় জানাইনি। এভাবে চলে গেল 2 দিন। এই 2 দিনে বাসা থেকে বের হয়নি বলতে গেলে ভুল হবে, বলা যায় বের হতে দেয়নি। তবে একটা ব্যাপার আমার অনেক ভালো লাগলো, রিয়াকে দেখে। যে মেয়ে সারাক্ষণ আমাকে বাজ দেওয়ার জন্য উঠে পড়ে লেগে থাকতো, সেই মেয়েটা এখন আমার সেবা করছে। ব্যাপারটা কেমন যেন হজম হচ্ছে না। এখন মোটামুটি সুস্থ, তাই ঘুম থেকে উঠে অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছি। এরই মাঝে রিয়ার সামনে চলে এলো। কি রে, কিছু বলবি? তা বল, কি বলবি? কোথায় যাচ্ছিস তুই এখন? কোথায় আবার যাব, অফিসে যাচ্ছি। এমনিতেই 2 দিন ঝরে যায়নি। আর কিছু বলবি? হ্যাঁ, সেটা বলার জন্যই তো আসলাম। তো বল। তুই তো এখন অফিসে আমার কলেজের সামনে দিয়েই যাবি, তাই না? তো তো বলছিলাম কি, যাবার সময় আমাকে একটু কলেজে নামিয়ে দিস না প্লিজ। এত সকাল সকাল এখানে রিক্সা পাওয়া যায় না। ঠিক আছে, নামিয়ে দেব। ধন্যবাদ। তারপর রিয়া চলে গেল। আমি আর কিছু না বলে রেডি হয়ে বাইকটা বের করে রিয়াকে ওর কলেজে নামিয়ে দিয়ে অফিসে চলে এলাম। তারপর কাজ শেষ করে রাতে বাসায় এসে আগের মতো প্রতিদিনের ন্যায় আজকে রান্না করতে লাগলাম। কি রে, এই রাতের বেলা এখন রান্নাঘরে কি করতে যাচ্ছিস? কেন আবার রান্না করতে হবে না? না থাক, এখন আর আজকে তোকে রান্না করতে হবে না। আজব, রান্না না করলে খাবো কি? না খেয়ে থাকবো নাকি? আমি কি সেটা বলেছি নাকি? আমি আজকে বেশি করে রান্না করেছি, যেটা আমার ও তোর জন্য, দুজনের জন্যই যথেষ্ট। রিয়ার কথা শুনে খানিকটা অবাক হলাম, মনে কিছুটা ঘটকা লাগলো। তা হঠাৎ আমার জন্য রান্না করতে গেলি যে? কি মনে করে এমন মহান কাজটা করলি শুনি? দেখ, বেশি বকবি না। আজকে ভুল করে বেশি রান্না করে ফেলেছি, তাই তোকে করতে মানা করলাম। এখন আমার রান্না করা খাবার খেলে খা, না খেলে নাই, এতে আমার কোনো ক্ষতি নেই। তাই তো বলি, তা না হলে মিস রাজরানী আবার আমার জন্য কষ্ট করতে যাবে কেন? আমারই ভুল হয়েছে তোকে খাওয়ার কথা বলে। যা, তুই নিজে গিয়ে রান্না করে খা। আমি তোকে আমার রান্না করা খাবার খাওয়াবো না। আরে যা, ডাইনিটা তো রেগে গেল। ফাজলামিটা মনে হয় একটু বেশি হয়ে যাচ্ছে। আর একটু রাখলে মনে হয় আমার কপালে খাবার জুটবে না। এমনিতে অনেকদিন কারো হাতের ভালো রান্না খাই না। নিজে যা রান্না করি সেটার কথা আর কি বলবো, কোনো মতে চলার মতো। এদিকে পেন্নিটার রান্না অবশ্য অনেক ভালো, সেটা এই 2 দিনে অনেক ভালো করে বুঝতে পেরেছি। আর কি ব্যাপার, তুই রাখছিস কেন? আমি তো তোর সাথে একটু ফাজলামি করলাম, আর তুই রেগে যাচ্ছিস? রাখ তোর ফাজলামির গুষ্টি কিলাই আমি। তোকে আমি আমার রান্না করা খাবার খেতে দিব না। যা, এখন রান্নাঘরে গিয়ে নিজে রান্না করে খা। দেখ, এমন করছিস কেন? বললাম তো আমি ফাজলামি করছিলাম, তারপরে এমন করিস কেন? তাছাড়া এখন এই অবেলায় রান্না করার ইচ্ছেও হচ্ছে না। তা আমি কি করব?
কি আর করবি, চল দুইজনের গিয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। এমনিতে আমার অনেক খিদে পেয়েছে। হুম। তারপর আর কি, রিয়াকে অনেক পাম্পটি দিয়ে ও রান্না করা খাবারগুলো খেলাম। আহা কি স্বাদ, অনেকদিন পর মনের মতো খেলাম। নইলে তো নিজে রান্না করা স্বাধীন, ঝাল বেশি লবণ বেশি রান্না করা খেতে হতো। রান্নাটা খেলাম, তবে এত ভালো না, কোনো মতে চলে আর কি। তো খেলি কেন? না খেলেই পারতি। খাওয়ার সময় প্লেট সহ আঙুলগুলো তো চেটে পুটে খেলি। দেখ, আম্মু আমাকে শিখিয়েছে খাবার যত খারাপই হোক না কেন তা যেন কোনোভাবেই আমি নষ্ট না করি। তাই তো আম্মুর কথাটা মনে করি রুচি না হওয়া খাবারগুলোও খেয়ে ফেললাম। হুম। খেয়ে তো নিলাম, এখন আল্লাহ জানে খাবারটা হজম হবে কিনা। আমারই ভুল হয়েছে তোকে খেতে বলে, আমি কান ধরলাম, আর জীবনেও তোকে খাওয়ার কথা বলবো না। বেটা, তুই কখনো ভালো জিনিসের মূল্য বুঝবি না, আর কোনোদিন ভুলেও আমার রান্না করা খাবারের দিকে নজর দিবি না। ইস, কানগুলো একদম ঝালাপালা করে দিল। না, আর থাকা যাবে না, তুই এখানে পেতনির মতো চিৎকার কর, আমি বরং নিজের রুমে গিয়ে ঘুমাই। এই বলে সেখানে কেটে পড়লাম। এদিকে রিয়া আমার কথা শুনে আগে গজগজ করতে করতে নিজের রুমে চলে গেল। জানি মেয়েটা আমার কথা শুনে অনেক রেগে আছে, আর রাখবেই না বা কেন। এত সুন্দর রান্না যদি কেউ খারাপ বলে তাহলে রাগ উঠবেই। রুমে এসে অফিসের কিছু কাজ ছিল, ওটা শেষ করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো রেডি হয়ে নাস্তা করে বাসা থেকে বের হতে যাব। ঠিক সেই সময়, কি ব্যাপার, আজকে আবার কি হলো? না মানে বলছিলাম কি, আজকেও যদি একটু। বুঝেছি, চল। তারপর আবার ওকে কলেজে নামিয়ে দিয়ে অফিসে চলে গেলাম। এভাবে চলতে থাকে আরও কিছুদিন। এখন প্রতিদিন রিয়াকে বাইকে করে কলেজে নামিয়ে দিই। এটা আমার এক প্রকার রুটিন হয়ে গেছে। রিয়ার সাথে এখন আর তেমন ঝগড়াও করি না। বলতে গেলে এখন আমরা মোটামুটি অনেক ভালো বন্ধু। বাসায় থাকলে সারাক্ষণ একসাথে একজন আরেকজনের সাথে দুষ্টুমি করে দিন পার করি। এদিকে বাসার অধিক কাজ এখন রিয়া করে, যেমন রান্না করা, রুম গুছিয়ে দেওয়া, কাপড় কাচা, সব কিছু এখন রিয়া করে। আমাকে আর কোনো কাজ করতে হয় না। এই শোন না, চল না আজকে বিকেলে একটু বাহির থেকে ঘুরে আসি। আজকে আবার কোথায় যাবি? এমনিতে অনেক দিন পর ছুটি পেলাম, তাই শুধু বাসায় শুয়ে ঘুমাবো। কোথাও যাওয়ার থাকলে একাই যা। প্রতিদিন বেলা পরে এত ঘুমাস, তারপরও ঘুমানো শেষ হয় না। চল না প্লিজ, আজকে একটু বাইরে ঘুরতে যাই। এমনি তো বাইরে আর খুব একটা যাওয়া হয় না, বাসায় বসে থেকে নিজেকে অনেকটা বোরিং লাগে। চল না প্লিজ। না, আমি এখন বাসা থেকে কোথাও বের হব না। ও, তার মানে তুই যাবি না, তাই তো? একদম ঠিক। ওকে, তোকে যেতে হবে না, আমি একাই যাব। আজকে সারাদিন গোটা ঢাকা শহরটা ঘুরে বেড়াবো, আর বাসায় কখন ফিরবো তার কোনো সঠিক সময় বলতে পারবো না। তো জানা, আমি কি না করেছি নাকি? কোথায় যাবি না যাবি সেটা পুরোটাই তোর নিজের ইচ্ছে, এতে আমাকে বলার কি আছে? আর কিছু না বলে চুপচাপ বিছানে গিয়ে শুয়ে থাকলাম। এদিকে আমার এখানে থেকে রাগ করে যাওয়ার কিছুক্ষণ পর আবারও আমার এখানে এলো, তবে অন্যরকমভাবে। আমি তো তাকে দেখে পুরো হা হয়ে গেছি, নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। এগুলো তুই কি পরেছিস? চক্ষু কি তোর কানা হয়ে গেছে নাকি? দেখতে পাচ্ছিস না টি শার্ট আর 3 পিস আর 3/4 প্যান্ট পরেছি। সেটাই তো বলছি, এগুলো কেন পরেছিস? এই সব তো ছেলে মানুষের কাপড়। তো কি হয়েছে, আমার ইচ্ছে হয়েছে তাই পরেছি, তো তোর কি? আমাকে দেখতে খুব সুন্দর লাগছে, তাই না? না, তোকে দেখতে একদম বিশ্রী লাগছে। যা রুমে গিয়ে তাড়াতাড়ি এগুলো চেঞ্জ করে আয়। না, আমি এগুলো পরেই বাইরে ঘুরতে যাব। বললাম না এগুলো চেঞ্জ করে আয়। তুই যদি এখন এসব পরে বাইরে বের হস তাহলে রাস্তার সব ছেলেরা তোর দিকে খারাপ নজরে তাকাবে, যেটা আমার একদম পছন্দ না। তাকালে তাকাবে, ওরা তো তাকাবে আমার দিকে, তোর দিকে তো আর না। এতে আমার সমস্যা না হলে তোর প্রবলেম কোথায়? আমার সমস্যা কেন হবে? তাহলে এইভাবে বাইরে যেতে মানা করছিস কেন? আমি তোকে এত কিছু বলতে বাধ্য নই। এখন যেটা বলছিস সেটা কর। চুপচাপ রুমে গিয়ে এসব কাপড় চেঞ্জ করে অন্য কাপড় পরে আয়। আমিও তোর কথা শুনতে বাধ্য নই। আর একটা কথা বললে থাপ্পড় দিয়ে দাঁতগুলো ফেলে দিব। যেটা বললাম চুপচাপ সেটা কর। তো ধমকাচ্ছিস কেন? যাচ্ছে তো। ভয়ে ভয়ে রুমে দৌড়ে চলে গেল। কি পাজি মেয়ে বলুন, কি সব বাজে বাজে কাপড় পরে বাইরে ঘুরতে যেতে চাইছে। আমার তো মাথাটাই গরম করে দিল। আমার ধমক খেয়ে সেই রুমে গেল, আর রুম থেকে বের হওয়ার কোনো নামই নেই। মনে হয় ধমকটা অনেক কাজে দিয়েছে। না, যাই গিয়ে দেখে আসি রিয়া এখন রুমে কি করছে।
কি ব্যাপার, এখন আবার কি হলো? এইভাবে চোখ বড় বড় করে তাকিয়ে আছিস কেন? কি ব্যাপার, কথা বলছিস না কেন? নাকি এখন আবার তোর জন্য এই শাড়িটাও চেঞ্জ করে আসতে হবে? না, তার দরকার নেই। তুই এই শাড়িটাই পরে থাক। এই নীল শাড়িটাতে তোকে একদম নীলপরি মতো লাগছে। তোকে বলতে হবে না সেটা, আমি আগে থেকেই জানি আমি এমনিতেই দেখতে অনেক সুন্দর। জি না, এমনই সময় তোকে দেখতে একটা আস্ত পেতনির মতো লাগে, কিন্তু আজকে এখন এই শাড়িটা পরার কারণে তোকে দেখতে অনেক সুন্দর লাগছে। এটি কি আমার প্রশংসা করলে নাকি অন্য কিছু? কোনটা? তোর কি মনে হয়? আমার তোর কথা নিয়ে এত কিছু ভাবার সময় নেই। আরে দাঁড়া, একা একা কোথায় ঘুরবি বল? চল, আমিও তোর সাথে যাচ্ছি। না, তোর আসার দরকার নেই, আমি একাই ঘুরতে পারবো। তখন যখন বললাম তখন তো মুখের উপর না করে দিলি, এখন আবার কেন যেতে চাচ্ছিস? আরে তখন তো আমি এমনিতে বলেছিলাম, তুইও না, চল তো। চল। তারপর ওকে নিয়ে ছুটির দিনে বাসা থেকে বের হয়ে গেলাম। পুরো দিন ওকে নিয়ে গোটা ঢাকা শহর ঘুরলাম। পরে বেলা শেষে রিয়াকে নিয়ে আসলাম ওখানকারই একটা চিরচেনা জায়গায়, নদীর পাড়ে। জায়গাটা মোটামুটি অনেক সুন্দর, তবে এখানে আমরা এখানে আরও অনেক ছেলে মেয়ে নদীর পাড়ে একে অন্যের ঘাড়ে মাথা দিয়ে বসে আছি, অনেক গল্পও করছে। রিয়াকে নিয়ে একটা ফাঁকা জায়গায় গিয়ে বসলাম। জায়গাটা অনেক সুন্দর তো। কলেজে থাকতে এখানে আগে অনেক আড্ডা দিতাম। তা একা নাকি সাথে কেউকে নিয়ে? কোনটা? একা কেন হবে, সাথে আরো বন্ধু বান্ধবও ছিল। আর কিছু না বলে চুপচাপ দুজনের চারপাশে পরিবেশটা উপভোগ করতে লাগলাম। জানিস, আজকের দিনটা আমার অনেক ভালো গেল। কেন শুনি? কেন আবার, এই যে আজকে সারাদিন তোর সাথে এইখানে সেইখানে সব জায়গায় ঘোরাঘুরি করলাম। ও, তা চল এবার বাসায় যাই, সন্ধ্যা তো হয়ে গেল। ঠিকই বলেছিস, চল। আর বাইরে না ঘুরে রিয়ার সাথে বাসায় চলে আসলাম। আসার সময় বাইরে একটা হোটেলে থেকে খেয়ে নিয়েছি। রিয়া বাসায় নিজের রুমে চলে গেল। আমিও অনেক ক্লান্ত হয়ে গেছি, তাই নিজের রুমে গিয়ে শুয়ে পড়লাম। কখন ঘুমিয়ে গেছি তা বলতে পারবো না। সকালে রিয়া এসে জাগিয়ে দিয়ে গেল। এই সোহান, ওঠ, আর কতক্ষণ ধরে ঘুমাবি? বেলা তো অনেক হয়ে গেল, অফিসে যাবি না? যা তো, এখন আমাকে একটু শান্তি মতো ঘুমাতে দে। আরে ওঠ না, বেলা অনেক হয়ে গেছে, তাছাড়া আমার কলেজেরও দেরি হয়ে যাবে। ওঠ বলছি। না, আমি এখন উঠতে পারবো না, যা তো তুই এখান থেকে। তার মানে তুই এখন উঠবি না, তাই তো? না, উঠবো না। দেখ তাহলে কি করি। আমি আর রিয়ার কথায় কান দিলাম না, চুপচাপ অপরপাশ হয়ে আরো ভালো করে ঘুমের রাজ্যে হারিয়ে যেতে থাকলাম। কিন্তু হঠাৎই হাতে প্রচুর গরম লাগতে শুরু করলো। ধরপর করে বিছানা থেকে লাফিয়ে উঠলাম। কি কেমন লাগলো ছ্যাঁকাটা? বিছানা থেকে উঠে দেখি রিয়া গরম চায়ের কাপে আমার আঙ্গুল ডুবিয়ে দিয়েছিল। পেতনি কোথাকার, এভাবে কেউ গরম চায়ে হাতের আঙ্গুল ডুবিয়ে দেয়? ইস, হাতটাই পড়ে গেল। ডাইনি মেয়ে কোথাকার। যা করেছি বেশ করেছি, কতক্ষণ ধরে তোকে ডাকছি, তুই বিছানা থেকে উঠছিস না কেন? তাই তোকে জাগানোর জন্য এই কাজটা করলাম। কাজটা ভালো হয়নি? হ্যাঁ, খুব ভালো হয়েছে। ইচ্ছে করছে তোর গালগুলো হাত দিয়ে আদর করে লাল করে দিই। ভূতের মুখে রাম নাম, তোর কি সেই সাহস আছে? হ্যাঁ, আমার সাথে লাগতে এলে তোর কি অবস্থা করব সেটা তুই ভাবতেও পারবি না। তাই না? দাঁড়া, তোকে দেখাচ্ছি। তার আগে দেখ আমি কি করি। দৌড়ে আমাকে মারতে এলো, তারপর ধরলো আমার মাথার চুল। আমিও ছেড়ে দেওয়ার পাত্র না, তাই আমিও ওর চুল ধরলাম। দেখ, তুই আমার সাথে পারবি না, আমার চুলগুলো ছাড় বলছি। এই কথাটা আমার বলা উচিত, আমার মাথার চুলগুলো ছেড়ে দে বলছি। কেন দিন না? সাথে সাথে আমিও আর শক্ত করে ওর মাথার চুল টেনে ধরলাম। শুরু হলো আবারও ধস্তাধস্তি। একসময় আমার সাথে না পেরে পা দিয়ে তলপেটে দিল হালকা করে একটা লাথি। লাথিটা হালকা ছিল, কিন্তু সেটা ভাগ্যবশত আমার এমন জায়গায় গিয়ে লাগলো, সাথে সাথে আমার ভবিষ্যৎ বাচ্চাদের কথা মনে পড়ে গেল। আম্মু, গেলাম। উফ, আর লাগবি? হ্যাঁ, আমার সাথে দিলাম না একটা জায়গা মতো। নিশ্চুপ, এখনো নিচু হয়ে বসে আছি। শোন, আজকের পর থেকে ভুলেও আর আমার সাথে লাগতে আসবি না। এখন চল, ফ্রেশ হয়ে নে,
কলেজে যেতে হবে। তোর কলেজে যাওয়া বের করছি, ধারা। আম্মু বাঁচাও। ওর রুমের চারপাশ আমার আগে আগে দৌড়াতে শুরু করলো। পেছনে আমি দৌড়াতে দৌড়াতে একসময় সামনের দিকে একটু শুধু ওকে ধরতে যাব, ঠিক সেই সময় কিসের সাথে যেন ওর পাটা লেগে যায়। সে যেন সোজা আমার উপরে উবুর হয়ে পড়ে যায়, সাথে আমিও। পরে যাওয়ার পরে এতক্ষণ একজন আরেকজনের চোখের দিকে তাকিয়েছিলাম তা সঠিক বলতে পারবো না। সেটা একটা অন্যরকম মুহূর্ত। সে সময় দুজনেরই একটা ঘোরের মধ্যে ছিলাম, তবে ঘোর ভাঙতে আর বেশি সময় লাগলো না। যখন দেখলাম আমার হাত রিয়ার শরীর আপত্তিকর একটা জায়গায় আছে, সাথে সাথে সেখান থেকে নিজের হাত সরিয়ে নিলাম। এদিকে রিয়াও এটা দেখার সাথে সাথে লাফিয়ে আমার উপর থেকে উঠে গেল। আমি ওর ফ্লোরে পরে না থেকে উঠে পড়লাম। তারপর দুজনে নীরব। আমি শুধু রিয়াকে সরি বলতে যাব, ঠিক সেই সময় ও নিজের মাথা নিচু করে রুম থেকে বের হয়ে গেল। তাই আমিও আর কিছু বললাম না। ও রুম থেকে বের হয়ে যাওয়া ভাবতে লাগলাম কি থেকে কি হয়ে গেল। আর কিছু না ভেবে চুপচাপ গোসল করে রেডি হয়ে বাইকটা নিয়ে বের হয়ে বাইরে দাঁড়িয়ে থাকলাম। বাইরে দাঁড়ানো কিছুক্ষণ পর রিয়া চলে এলো, তারপর সোজা বাইকে চড়ে বসালো। তবে আজকে আর কোনো কথা বললো না, চুপচাপ নীরব হয়ে বসে আছে। আমিও আর কি বলবো, তাই চুপ থাকলাম। কলেজে এসে বাইকটা থামালাম। রিয়া আস্তে করে বাইক থেকে নেমে গেল। তারপর আমাকে কিছু না বলেই কলেজে গেটের দিকে পা বাড়ালো। ঠিক তখনই পেছন থেকে, আরে সোহান ভাইয়া, কেমন আছেন? পেছনে তাকিয়ে দেখি রিয়ার বান্ধবীগুলো। ভালো, তোমরা কেমন আছো? জি ভালো, তবে আপনার মতো না। মানে আর কি বলবো, এতদিন ধরে আমরা সবাই আপনার এফবিআইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি, কিন্তু আপনি অ্যাকসেপ্ট করেন না। সাথে অনেক মেসেজও দিয়েছি, কিন্তু আপনি রিপ্লাই করেন না। ও, এইসবের জন্য আমি অনেক সরি। আসলে এফবিতে আর রেগুলার আসি না, তাছাড়া অপরিচিত কারো রিকোয়েস্ট অ্যাকসেপ্টও করি না। তবে চিন্তা করো না, আজকে রাতে সব ঠিক করে দেব। ধন্যবাদ ভাইয়া। হুম তা ভাইয়া, আপনার নতুন স্টোরি কবে পোস্ট করবে? কিছুদিন পর। এখনও লেখা শেষ করিনি। আসলে সত্য কথা বলতে লেখার সময় পাচ্ছি না। ও ভাইয়া, একটা কথা বললে রাগ করবেন না তো? আরে না, এত রাগ করার কি আছে, বলো, আমি শুনছি। আপনার কি কোনো জিএফ আছে? হঠাৎ এই প্রশ্ন কেন? না মানে এমনিই বললাম আর কি, জানার খুব ইচ্ছে হলো তো, তাই জিজ্ঞাসা করলাম। কি রে, ঠিক না? না, এখনো কোনো জিএফ বানাতে পারিনি, আসলে সময় পাইনি। ও ভাইয়া, আরেকটা কথা জিজ্ঞাসা করি। বলো। আপনার গল্পে আপনি যে মেয়েটার নাম দেন, তাকে কি আপনি চেনেন? মেয়েটা কি আপনার চেনা জানা? আরে না, আমি ওই নামের কোনো মেয়েকে চিনি না। ওরা তো আমি এমনিতে ইচ্ছে করে বসিয়ে দেই, নামটা আমার ভালো লাগে তাই। তার মানে আপনি ওই নামের কোনো মেয়েকে চেনেনই না? না। তাহলে প্লিজ এখন থেকে আপনার প্রতিটা গল্পে নায়িকার জায়গায় আমাদের নামগুলো দিবেন। আচ্ছা ঠিক আছে, দেব। ধন্যবাদ। ও আরেকটা কথা ভাইয়া, আপনার ফোন নাম্বার দিন না প্লিজ। আমার ফোন নাম্বার নিয়ে কি করবে তোমরা? দিন না প্লিজ। কিন্তু প্লিজ ভাইয়া। এতক্ষণ ধরে শুধু রিয়ার বান্ধবীদের সাথে কথা বলছিলাম, রিয়ার কথা খেয়াল ছিল না। কি যেন ভেবে ওর দিকে তাকালাম, কিন্তু এটা আমি কাকে দেখছি? মেয়ে তো পুরাই লাল হয়ে আছে, চক্ষুগুলো ছোট ছোট করে আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে যে আরেকটু হলে মনে হয় চক্ষু দিয়ে আমাকে গিলে খাবে। ওকে এইভাবে রাখতে দেখে ভয়ে ভয়ে সাথে চুপ হয়ে গেলাম। কি হলো ভাইয়া, নাম্বারটা দিন না প্লিজ। আমি শুধু কিছু বলতে যাব, ঠিক সেই সময়, আরে কি ব্যাপার, তুই এখনো এখানে কি করছিস? তোর না অফিসে খুব জরুরি কাজ বাকি ছিল? তাহলে এখনো এখানে দাঁড়িয়ে রয়েছিস কেন? যা অফিসে যা। যাচ্ছি। আবার যাচ্ছি বলছিস? যা তাড়াতাড়ি। আরে দাঁড়া না, আমরা আগে তোর ভাইয়ের কাছ থেকে ফোন নাম্বারটা নিয়ে নেই, তারপর না হয় উনি অফিসে যাবেন। না, ও এখন যাবে। কি হলো, এখনো দাঁড়িয়ে রয়েছিস কেন? তোকে যেতে বললাম না? যাচ্ছি তো। আরে তোদের এত কিসের কথা রে? চল সবাই ক্লাসে চল। চলো। তারপর ওর বান্ধবী নিয়ে কলেজের ভেতরে ঢুকে গেল। এদিকে আমিও আর সেখানে দাঁড়িয়ে না থেকে বাইকটা স্টার্ট করে অফিসে চলে এলাম। তবে ওখান থেকে আসার সময় রিয়া আমার দিকে এমনভাবে তাকিয়েছিল যে কি আর বলবো।
আমি তো পুরোই ভয় পেয়ে গেছিলাম। কি রাগি লুক রে বাবা। আর কিছু না ভেবে অফিসের কাজে মন দিলাম। এদিকে কলেজে রিয়া। দোস্ত, তোকে একটা কথা বলবো। চল। দেখ, কথাটা খারাপ ভাবে নিবি না তো? কি এমন কথা বলবি যে খারাপ লাগতে পারে? আসলে কথাটা হলো তোর ভাইয়া সোহানের ব্যাপারে। অনেকদিন ধরে তোকে বলবো ভাবছি। কি কথা শুনি? দেখ, তোর ভাইয়া তো বিয়ে করেনি, তার উপর ওর কোনো জিএফও নেই। নেই তো। না মানে আমি বলছিলাম কি, আমি না সোহান ভাইয়াকে অনেক আগে থেকে লাইক করি। এক কথায় বলতে গেলে শুধু আমি না, আমাদের বান্ধবীদের মাঝে আরো অনেকেই আছে। তো তুই তো আমাদের বেস্ট ফ্রেন্ড, তার উপর সোহান ভাইয়া তোর আপন খালাতো ভাই। তুই যদি একটু আমাদের লাইনটা ক্লিয়ার করে দিতি তাহলে আমাদের অনেক উপকার হতো। বান্ধবীদের কথা শুনে রিয়া পুরো শরীর আগুন জ্বলে উঠল, কিন্তু তারপরেও নিজেকে শান্ত রাখলো। দেখ সোহান, এইসবে জড়াবে না। ও এগুলো পছন্দ করে না। আরে তুই শুধু একটু আমাদের লাইনটা ক্লিয়ার করে দে না, বাকিটা পরে আমি সামলে নেব। পরে এমনিতেই তোর ভাই আমার হাতে চলে আসবে। না, আমি এইসব কোনো কিছু করতে পারবো না। একটু সাহায্য কর না প্লিজ। বললাম না আমি পারবো না। আরে তুই রেগে যাচ্ছিস কেন? এমন রিয়েক্ট করছিস মনে হয় আমরা তোর বিয়ে করা স্বামীকে তোর কাছ থেকে ছিনিয়ে নিচ্ছি। ভুলে যাস না, সোহান শুধু তোর খালাতো বড় ভাই, তোর বিয়ে করা স্বামী না। সে যাই হোক, আমি তোদের কোনো সাহায্য করতে পারবো না। আর তোদের বলে রাখি, আজকের পর থেকে তোদের কাউকে যেন সোহানের আশেপাশে না দেখি। তুই বললে কি আমাদের শুনতে হবে নাকি? হ্যাঁ, শুনতে হবে। আর আমার কথা না মানলে পরে কিন্তু এইসবের ফলাফল ভালো হবে না, বলে দিলাম। রাগ দেখিয়ে রিয়া সেখান থেকে চলে গেল। মেজাজ গরম হয়ে গেছে, তাই আর ক্লাস না করে সোজা বাসায় চলে গেল। বাসায় এসে ওর কিছু ভালো লাগছে না। বারবার শুধু ওর বান্ধবীদের কথাগুলো মনে পড়ছিল। ওদের কথা মনে পড়তে আগে রিয়ার পুরো শরীর জ্বলে যাচ্ছিল। অফিসের কাজ শেষ করে বাসায় আসলাম। অনেকক্ষণ ধরে গেটের কলিং বেল বাজিয়ে যাচ্ছি, কিন্তু রিয়া দরজা খোলার কোনো সারা শব্দই নেই। এদিকে আমিও দরজার দ্বিতীয় চাবিটা সঙ্গে রাখিনি। এদিকে বারবার বেল বাজানোর কারণে একসময় রিয়া দরজা খুলে দিল। আমি শুধু ওকে রাগ দেখিয়ে কিছু বলতে যাব, তার আগে রিয়া নিজে আমার উপরে 440 বলতে শুরু করে দিল। কি ব্যাপার, এতবার বেল চাপছিস কেন? কেন আবার বাসায় ঢুকবো না? তাই বলে এতবার বেল চাপতে হবে? আমি কি কানে শুনতে পাই না নাকি? কানে যদি শুনতে পাস তাহলে এতক্ষণ ধরে বেল বাজাচ্ছিলাম, তারপরেও দরজা খুললি না কেন? সেটা আমার ব্যাপার। ইচ্ছে হলে দরজা খুলবো, আর না ইচ্ছে হলে নাই। এটা আবার কি ধরনের কথা? এটা এই ধরনেরই কথা। তোর কোনো সমস্যা? এই বল, তোর আসতে এত দেরি কেন হলো? দেরি আবার কখন হলো? আমি তো প্রতিদিন এই সময় অফিস থেকে বাসায় আসি। যা বাবা, এর আবার হঠাৎ করে কি হলো কিছুই তো বুঝতে পারছি না। যাক, এসব নিয়ে কিছু আর ভাবলাম না। আগে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর কাজ ছিল না বলে রুমে বসে বসে এফবিআইটিতে ঢুকে আমার একটা নতুন স্টোরি পোস্ট করলাম। এর মাঝে আবার রিয়া আমার সামনে চলে এলো, তবে এখন ওকে অনেক রাগির লুক নিয়ে তাকিয়ে আছে। এই, তুই তখন কি করছিস রে? কিছু না। কিছু করছিস না তাই না? তাহলে ফোনে মাথা ডুবিয়ে কি কাবাডি খেলছিস? আরে কি ব্যাপার, আজব তো, তুই আমার ফোনটা নিলি কেন? দরকার আছে তাই নিয়েছি, ফোনটা আমি নিয়ে গেলাম। আরে আমার ফোনে আবার তুই কি করবি? ফোনটা দিয়ে যা প্লিজ। যা, নিয়ে চলে গেল। এখন কি করি কিছুই বুঝতে পারলাম না। হঠাৎ করে এই মেয়ের আবার কি হলো, কখন কি করে কিছুই বুঝতে পারছি না। না জানি ফোনটা নিয়ে এখন কি করবে। এই নে তোর ফোন। কি করলি ফোন নিয়ে গিয়ে? যা করেছি, সেটা জেনে তোর কোনো কাজ নেই। আর কিছু না বলে ফোনটা হাতে নিয়ে এফবিতে ঢুকলাম। কিন্তু এ কি, আমার নতুন স্টোরিটা গেল কোথায়? আর আমার প্রাইভেসিটা চেঞ্জ করলো কে? এই তুই কি আমার ফোন নিয়ে আমার এফবিআইটিতে ঢুকেছিলি? ঢুকেছিলাম তো। তো আমার পোস্ট করে স্টোরিটা ডিলিট করেছিস কেন? কারণ আমার ওটা ভালো লাগেনি, তাই উড়িয়ে দিয়েছি। তোর ভালো না লাগে আমার কি? সবার পছন্দ আর এক না, তাই বলেই তুই আমার এত কষ্ট করে লেখা স্টোরিটা ডিলিট করে দিবি? শুধু ওই স্টোরিটা না, সাথে আরো অনেক কিছু করেছি। তার চেয়েও বাজে স্টোরির নায়িকার নামটা। আমার লেখা স্টোরি আমি বুঝবো, আর নায়িকার নামের কথা বলছিস? আমার হিসাবে আমি যে মেয়ের নামগুলো
গল্পতে দেই সেগুলো আমার সব পছন্দের নাম। এই কি বাজে চয়েস তোর! এগুলো কোনো নাম হলো? আমার মতো সুন্দরী মেয়েদের নাম দিবি, ইচ্ছে করলে আমার নামটাও দিতে পারিস। জানিস কত সুন্দর নাম, সুইট নেম আমার, রিয়া। শোন, আজকের পর থেকে তোর সব স্টোরিতে আমার নাম দিয়ে লিখবি। আমার কি ঠেকা পড়েছে যে আমার স্ত্রীতে তোর নাম দিতে যাব? পেতনির মতো একটা নাম। এই শোন, আমাকে ভুলেও পেতনি বলবি না, নইলে কিন্তু ভালো হবে না। আর হ্যাঁ, এখন থেকে তোর গল্পে যেন আমার নামটাই থাকে। সেটা সম্ভব না, আমি তা করতে পারবো না। সেটাই সম্ভব। আর হ্যাঁ, তোর আইডিতে আমি কিছু আইডি ব্লক করে দিয়েছি, ভুলেও সেগুলো আনব্লক করবি না, না হলে কিন্তু তোর খবর আছে, জানিয়ে রাখলাম। রাগী লোক দিয়ে নিজের রুমে চলে গেল। আহা, কি মায়াবী চেহারা! মনে হয় বারবার এই মায়াবী চেহারার প্রেমে পড়ি। সেটা অবশ্য অনেক আগেই পড়ে গেছি, নতুন করে আর পড়ার কিছু নেই। তবে ব্যাপারটা কি হলো সেটার মাথা মুন্ডু কিছুই মাথায় ঢুকলো না। হঠাৎ করে রিয়ার হলোটা কি? আরও আমার আইডিতে কাকে কাকে ব্লক করেছে? না, আর এসব কিছু না ভেবে সাথে সাথে ব্লক লিস্ট চেক করলাম। কিন্তু একই, এই মেয়ে তো আমার সাথে যতগুলো মেয়ের আইডি কানেক্ট ছিল সবগুলো ব্লক করে দিয়েছে, সাথে ওর কলেজের কিছু বান্ধবীদেরকেও। কিন্তু কেন? হয়তো কলেজে কোনো ঝগড়া হয়েছে এদের ভেতর। যাক বাবা, ওসব ওদের ব্যাপার, আমি তা নিয়ে মাথা ঘাটলাম না। এভাবে চলতে লাগলো আর কিছুদিন। এখন রিয়া আর আমি অনেক কাছে চলে এসেছি। এখন সারাক্ষণ একসাথে সময় কাটাই, এখানে ওখানে দুজনে মিলে ঘুরতেও যাই। আর হ্যাঁ, এবিতে আমার এখন যতগুলো নতুন গল্প আছে সবগুলোতেই রিয়ার নাম দেই। তবে মাঝে মাঝে আমি রিয়াকে রাগানোর জন্য ইচ্ছা করে গল্পে অন্যজনের নাম দেওয়ার কথা মিথ্যা বলি, যার শাস্তিস্বরূপ আমাকে সেদিন না খেয়ে থাকতে হয়। অবশ্য মাঝরাতে রিয়া নিজে আমাকে ডেকে তুলে খাবার খাইয়ে সারে। এখন আর রিয়ার কলেজে থামতে পারি না, ওকে কলেজ গেটে নামিয়ে দেওয়ার সাথে সাথে আমাকে সেখান থেকে ভাগিয়ে দেয়। আর যদি ভুলেও সেখানে কোনো মেয়ের সাথে আমাকে কথা বলতে দেখেছে তাহলে তো আমার হয়েই গেল, পুরো রাত বাসার বাইরে দাঁড় করিয়ে রাখে যতক্ষণ না পেন্নিটার রাগ ঠান্ডা হয়। এক কথায় বলতে গেলে এখন মোটামুটি আমার সময়টা খুব সুখেরই যাচ্ছিল। কিন্তু ওই যে বলে না, সুখের সময় বেশি দিন স্থায়ী হয় না, ঠিক সেটাই হলো। আজকে অফিস থেকে তাড়াতাড়ি বাসায় চলে এলাম, মনটা অনেক খারাপ হয়ে গেছে। কি ব্যাপার, আজকে এত তাড়াতাড়ি অফিস থেকে বাসায় ফিরলি যে? অফিসে কাজের চাপ কম ছিল তাই বাসায় চলে এলাম। ও, তো যা, তুই গিয়ে আগে ফ্রেশ হয়ে নে, আমি তোর জন্য খাবার বেড়ে দিচ্ছি। না, আমি এখন খাবো না, অফিস থেকে ফেরার সময় খেয়ে এসেছি। ও আচ্ছা। তারপর কিছুক্ষণ দুজনে চুপ থাকলাম, পরে ব্যাগ থেকে খামটায় বের করে রিয়াকে দিলাম। এই নে ধর। কিসের খাম এটা? কি আছে এর ভেতরে? খুলে দেখ। হুম। তারপর রিয়া খুশি মুখে খামটা খুলতে লাগলো। এ কি? এটা তো একটা পাসপোর্ট। কার এটা? কার আবার তোর? আগামী সপ্তাহে তুই ইউএস যাচ্ছিস, তোর বাইরে পড়তে যাওয়ার স্বপ্ন পূরণ হলো। সত্যি? খুশিতে আমাকে জড়িয়ে ধরে। হ্যাঁ সত্যি, এবার আর তোর বাইরে পড়তে যাওয়ার কেউ আটকাতে পারবে না। হ্যাঁ, সাথে আমিও না। কি? তুই কি আমাকে কিছু বললি? না, কিছু না। তোকে আবার কি বলতে যাব? এখন বল, ট্রিট কবে দিবি? তোকে এত বড় একটা খুশির খবর শোনালাম, ট্রিট তো একটা লাগবেই। ঠিক আছে, দেব, কিন্তু আজকে না। ওকে। আমি আর কিছু না বলে রুমে গিয়ে শুয়ে পড়লাম, মাথাটা অনেক ব্যথা করছে। এই কি ব্যাপার, তুই এই অবেলায় শুয়ে পড়লি কেন? তোর কি শরীর খারাপ? না রে, মাথাটা শুধু একটু ধরেছে, কিছুক্ষণ ঘুমালে ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে এখন একটু ঘুমা, কিছু দরকার হলে আমাকে ডেকে নিস, আমি পাশের রুমেই আছি। ঠিক আছে। হুম। রিয়া নিজের রুমে চলে গেল, এদিকে আমিও হালকা ঘুমিয়ে নিলাম। ঘুম থেকে উঠলাম একদম রাতের বেলা, অবশ্য রিয়া নিজে এসে আমাকে জাগিয়ে দিয়েছে। কিরে, এখন কেমন লাগছে? এখন ঠিক আছে। যাক ভালো। আচ্ছা শোন, আমি যে বাইরে পড়তে যাব সেটা কি বাসায় জানিয়েছিস? মামা মামি ও আব্বু আম্মুকে জানিয়ে দিয়েছি। তারা কি বলল? প্রথমে তো সবাই না করছিল, কিন্তু একসময় সবাইকে বুঝিয়ে মত নিয়েছি। তুই সব নিয়ে ভাবিস না। এভাবে দেখতে দেখতে কেটে গেল আরও 3 দিন। আর 2 দিন পর রিয়া এখান থেকে চলে যাবে। ও চলে যাবে ভেবেই আমার মনের ভেতর কেমন যেন একটা অন্য রকমের ব্যথা অনুভব হচ্ছিল, যেটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আসলে সত্য কথা বলতে কি, পেতনিটার সাথে থাকতে থাকতে কখন যে মনের অজান্তে ওকে ভালোবেসে ফেলেছি তা তো নিজেও বুঝতে পারিনি। কখন যে পেতনিটার মায়াজালে বাধা পড়েছি সেটা টের পাইনি।
পেতনিটা কি বুঝতেও পারে না আমার মনের কথা? বুঝতে পারে না ওর ওই পেতনি মার্কা মায়াবী হাসির মায়া আটকে পড়েছে আমার এই অশান্ত মন? না, আজকে ওর কাছ থেকে সব কিছু জানতেই হবে। রাতে দুজনে একসাথে খেতে বসি। তাহলে তুই পরশুদিন চলেই তো যাচ্ছিস, তাই না? হুম, প্যাকিং তো তাহলে সব করে ফেলেছিস? তা তো অবশ্যই করেছি। যাক, তাহলে অনেক দিন পর তোর মনের আশা পূরণ হলো, কি বলিস? আর বলতে, আমার তো আর তর সইতে চাইছে না কখন যে এই দিনটা কাটবে আর আমার সেই কাঙ্ক্ষিত দিনটা আসবে। আমার ওসব কথা ভাবতেই মনের মধ্যে অন্যরকম একটা অনুভূতি হচ্ছে। তার মানে এখন তো তাহলে তোর মনের ভেতর খুশিতে লাড্ডু ফুটছে। হুম, একদম ঠিক। তা ওখানে গিয়ে পড়াশোনা শেষ করে পরে কি করবি শুনি? ওসব নিয়ে এখনো তেমন খুব একটা ভাবিনি। আগে পড়াশোনাটা শেষ করি, পরের কথা পরে ভাবা যাবে। তা অবশ্য ঠিক। হুম, আচ্ছা, এখান থেকে চলে গেলে তোর কি আমাদের কথা মনে পড়বে? মনে তো পড়বেই, এতে আবার বলার কি আছে। ওখানে গেলেও সারাক্ষণ তোদের কথা মনে হতে থাকবে। কেন শুনি? কেন আবার, এমনিতেই। তাছাড়া এই যে এতদিন তোর সাথে থাকলাম, আর তাছাড়া তোর মতো একটা ভালো বন্ধুও পেয়েছিলাম, তোকে কত জ্বালিয়েছি, এসব কথা মনে পড়বে না? আজব। ও, আর কিছু না? আর আবার কি আছে? না, কিছু না। হুম, আর কিছু বললাম না, চুপচাপ হালকা মুখ কিছু মুখে দিয়ে ওখান থেকে সরে পড়লাম। কি আর বলতাম ওকে, আমার আর কিছু বলার নেই। পাগলিটা আমাকে নিজের একজন ভালো বন্ধু ছাড়া আর কিছুই ভাবে না। তাছাড়া ও এখন অনেক খুশি। অযথা আমার মনের কথাগুলো বলে ওকে বিরক্ত করতে চাই না। তার চেয়ে বরং আমার মনের না বলা কথাগুলো মনের ভেতরেই জমা থাক। ওকে খুশি খুশি আমার থেকে দূরে সরে যেতে দেই। দেখতে দেখতে সেই চির অচেনা অনাকাঙ্ক্ষিত দিনটা চলে এলো। আজকে রিয়া চলে যাবে, কতদিনের জন্য সেটাও জানি না। এটা ভাবতে মনের মধ্যে অন্যরকম একটা ব্যথা অনুভব হচ্ছে, কিন্তু সেটা রিয়াকে বুঝতে দিচ্ছি না। মেয়েটাকে এখন সেই সকাল থেকে সব কিছু গুছিয়ে নিচ্ছে। আর 2 ঘন্টা পরেই ওর ফ্লাইট। একা করে বাসার সবার সাথে ফোনে কথা বলে নিল। অবশ্য এরই মাঝে একদিন রিয়াকে নিয়ে বাসা থেকে ঘুরে এসেছিলাম। কিরে পেতনি, তোর কি হলো? ফ্লাইটের সময় কিন্তু হয়ে যাচ্ছে। হুম, হয়ে গেছে, চল। চল। তারপর ওর লাগেজগুলো নিয়ে একটা ট্যাক্সি ভাড়া করে এয়ারপোর্টে চলে এলাম। আর আধা ঘন্টা পর ফ্লাইট। তাহলে ফাইনালি তুই ইউএস চলেই যাচ্ছিস, তাই না? হুম, যাক, ভালোই হলো। তোর মতো পেতনিটার আর প্রতিদিন সকাল বিকেল দেখতে হবে না। অনেক জ্বালিয়েছি সময়, এখন একটু শান্তিতে থাকতে পারবো। দেখ, আমাকে মোটেও পেতনি বলবি না বলে দিলাম, নইলে কিন্তু ভালো হবে না। আমি মোটেও দেখতে পেতনিদের মতো না। সেটা সবাই ভালো করেই জানে, আর নতুন করে বলতে হবে না। দেখ সোহান, আমি কিন্তু এখন রেগে যাচ্ছি। এখন যদি আমি রেগে যাই তাহলে তোর কি অবস্থা করব সেটা আমি নিজেও বলতে পারবো না। থাক, তোর আর অযথা রাগার দরকার নেই। এমনিতে আর একটু পর চলে যাবি। হুম আচ্ছা শোন একটা কথা। হুম, বল, কি বলবি? না থাক, কিছু না। আরে কি হলো, বল না, কি জন্য বলতে চাইলি? তেমন কিছু না, বলছিলাম কি ভালো করে যাস, ওখানে ভালোভাবে থাকিস, আর নিজের খেয়াল রাখিস। হুম, আর আর আবার কি? আর কিছু বলার নেই তোর? কি আর বলার থাকবে? না, আমার কেন জানি মনে হচ্ছে তুই আমায় কিছু একটা বলতে চাইছিস। দেখ, হাতে কিন্তু আমার আর তেমন কোনো সময় নেই, কিছু বলার থাকলে বলে ফেল। ভালো থাকিস, তোকে খুব মিস করবো রে। হুম, আর না আর কিছু না। যা, এবার তুই ভেতরে চলে যা, তোর সময় হয়ে গেছে। আমার এদিকে কিছু জরুরি কাজ আছে, আমাকেও যেতে হবে। হুম, আচ্ছা চলি, ভালো থাকিস। চলে এলাম সেখান থেকে। আর কিছুক্ষণ ওখান থাকলে নিজেকে রিয়ার সামনে সামলে রাখতে পারতাম না। এদিকে আমি চলে আসার পর রিয়াও ভেতরে চলে গেল। আমি আর এয়ারপোর্টে থাকলাম না, চলে এলাম সেখান থেকে। মনটা বড় খারাপ, নিজে না চাইলেও 2 চক্ষু দিয়ে বৃষ্টি ঝরে পড়ছে। পাগলিটাকে হারিয়ে ফেললাম, চিরদিনের জন্য হারিয়ে ফেললাম। ভাবতেই মনটা হাহাকারে কেঁপে উঠছে। কেমন ক্ষতি হতো পড়াশোনা করার জন্য বাইরে না গিয়ে আমার কাছে থাকলে। এখানে থেকে কি পড়া যেত না? না, আর কিছু ভাবতে পারছি না। চক্ষু দুটো নোনা পানিতে ভরে যাচ্ছে। রিয়ার ওখান থেকে এসে বাসায় ফিরলাম না, চলে গেলাম অন্য একটা জায়গায়। মন খারাপ, তাই দুঃখ বলার জন্য যেসব কিছু জীবনের ছুঁয়ে দেখিনি ওসব কিছুর সঙ্গে নিয়ে নিলাম। তারপর এক জায়গায় বসে ইচ্ছে মতো খেয়ে নিলাম। ওসব কিছু খাওয়ার পরেও মনটা হালকা হচ্ছিল না। এদিকে রাতও অনেক হয়ে গেছে।
তাই আর রাস্তায় বসে না থেকে বাসার দিকে ছুটলাম। বাসার ভেতরে কাছে গিয়ে ধাপ করে পড়ে গেলাম। হয়তো এখন নেশা ধরে গেছে। অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে গেটের কাছে গেলাম, কিন্তু একই গেট খোলা কেন? আমি তো যাওয়ার সময় গেটে তালা দিয়ে গিয়েছিলাম। তাহলে কি বাসায় চোর ঢুকেছে নাকি? অবশ্য চোর ঢুকে চুরি করবে, এটা বা কি? মহামূল্যবান জিনিস বলতে কয়েক ঘন্টা আগেই হারিয়ে ফেললাম। আমি আর এত কিছু না ভেবে বাসার ভেতরে ঢুকে গেলাম। কিন্তু একই, আমার কি নেশা করে একটু বেশি হয়ে গেল নাকি? নেশার ঘরে রিয়াকে আমার সামনে দেখছি, তাও আবার রাগি লুক নিয়ে কোমর হাত দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। এটা কি করে সম্ভব? হয়তো নেশা করার কারণেই এমন হয়েছে। কিরে ডাইনি, তুই এখানে কি করছিস? কি হলো, কথা বলছিস না কেন? তোর না এখন ইউএসএ থাকার কথা? তাহলে এখানে কি করছিস? নাকি এখনও আমাকে খাওয়ার জন্য আবার ফিরে এসেছিস? কোনটা? এই, তুই কি ড্রিঙ্ক করেছিস? এমা, তুই কথা বলছিস কি করে? তোকে যেটা জিজ্ঞেস করেছি সেটার উত্তর দে। হ্যাঁ, আমি ড্রিঙ্কস করেছি। তো কি হয়েছে? কিন্তু কেন? তুই তো এগুলো কোনোদিন খাসনি। হ্যাঁ, খাইনি, কিন্তু আজকে খেলাম। কারণ কি জানিস? কি? কারণ হলো তুই। তোর জন্য আজকে আমি ড্রিঙ্কস করেছি। আমার জন্য মানে? হ্যাঁ, তোর জন্য। পেতনি কোথাকার, তোকে কে বাইরে পড়াশোনা করার জন্য যায় বলেছে? গেলি তো গেলি, আমার এই শান্ত মনটাকেও চুরি করে নিয়ে গেলি। যাওয়ার আগে একটিবারও আমার মনের কথাটা বোঝার চেষ্টা করলি না? বুঝলি না আমার মনের ভাষা, কতখানি ভালোবাসি তোকে? নিশ্চুপ অবাক চোখকে শুধু আমার কথাগুলো শুনছে। আগে আমি যখন একা ছিলাম তখন কত ভালো ছিলাম, কিন্তু তোকে ভালোবাসার কারণেই আজকে আমার এই দশা। এই ডাইনিটা যেই শুনলো যে ওর ইউএসএ যাওয়ার ভিসা তৈরি হয়ে গেছে, সাথে সাথে লাফিয়ে লাফিয়ে চললো ইউএস। মন তো করছিল যখন ঠাটিয়ে একটা চর মারি, কিন্তু চর মারলে তোর এই সুন্দর গালগুলো লাল হয়ে যাবে, তাই আর মারিনি। কিরে, এখন আর কোনো কথা বলছিস না কেন? জানি তোর এখন বলার মতো কোনো কথা নেই, তবে জেনে রাখ, বাইরে তো পড়তে গেলি, কিন্তু সেখানে যদি আমাকে স্যার অন্য কোনো ছেলের সাথে সম্পর্ক করিস, তাহলে ঠাটিয়ে তোর গায়ের সাল তুলে নেব। অবশ্য তোর কোনো গ্যারান্টিও নেই। আমার কথা শুনে রিয়া আগুন হয়ে গেছে। বারে 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 শুধু জোরে জোরে শ্বাস নিচ্ছে। আমার মুখটা কেমন যেন করছে। এই দেখ, মুখটা এমন পেঁচার মতো করবি না। দেখতে একদম সত্যিকারের পেতনির মতো লাগছে। যদিও বা তুই আসলেই দেখতে পেতনির মতো, কিন্তু সেটা জানার পরেও আমার মতো হ্যান্ডসাম ছেলে তোকে ভালোবেসেছে। এটা তোরই কপাল, বুঝলি? তুই যদি মুখটা এমন করে রাখিস, তাহলে কিন্তু আমি তোর ঘাটটা ধরে এমন করে একটা লম্বা কিস করে দেব, যেই বলে সেই কাজ। নেশার ঘরে ওকে কিস করে ফেললাম। এদিকে রিয়া আমার এমন কাজে অনেক হতভম্ব। কে তোর ঠোঁটগুলো এত মিষ্টি কেন? তুই তো একটা ঝাঁঝরা তেঁতুল, তাহলে তোর ঠোঁট এত মিষ্টি হলো কি করে? দাঁড়া, আরেকবার ট্রাই করে দেখি। যেই আবার ওকে কিস করতে যাব, ঠিক সেই সময় রিয়া ঠাস করে আমার গালে একটা আদর বসিয়ে দিল। এদিকে ওর হাতে আদর খেয়ে এতক্ষণে আমারও নেশা জানালা দিয়ে দৌড়ে পালিয়ে গেছে। তার মানে এতক্ষণ ধরে ছায়া ভেবে যাকে এত কথা শোনালাম, ওটা ছায়া না, সত্যি রিয়া ছিল। এখন আমার কি হবে? আরে রিয়া, তুই এখানে? তোর না এখন দেশের বাইরে থাকার কথা? হ্যাঁ, আমি এখানে। তো কি হয়েছে? না মানে এমনিতেই বললাম আর কি। আচ্ছা, তোর কি ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে নাকি? না, আমার কোনো ফ্লাইট ক্যান্সেল হয়নি। ও, তা কখন এসেছিস সেখানে? এসেছি অনেক আগেই, যখন তুই এয়ারপোর্ট থেকে চলে এসেছিলি। ও, তার মানে এতক্ষণ ধরে আমি নেশার ঘরে যা বলেছি ও করেছি সব কিছু তুই শুনেছিস? হ্যাঁ, আমি সব শুনেছি। ছি, তোর লজ্জা করে না এভাবে কাপুরুষের মতো ড্রিঙ্কস করতে? কাপুরুষ কোথাকার, বুকের মধ্যে সত্য কথা বলার মতন সাহস নেই, আর ভাব এমন নিয়ে চলে যেন দেশের মহাবীর পুরুষুনি। দেখ, আমি মোটেও কাপুরুষ নই। সেটা তো তোকে দেখেই বুঝতে পারছি। সাহস করে দুইটা কথা বলার মতন সাহস আছে তোর? হ্যাঁ, সাহস আমার অনেক আছে, কিন্তু সেটা দেখাই না। এখন এটা তুই বল, তুই এখানে কেন? এই কথাটা বলতে দেরি আর রিয়ার হাতে ছাপা আমার গালে শুতে দেরি নেই। চুপচাপ গালে হাত দিয়ে দাঁড়িয়ে আসি। আর একটা কথা বললে তোকে আমি খেয়েই ফেলবো। কিন্তু ঠাস আবারও দিল। বেটা গজারু কোথাকার, আবার কথা বলছিস? ভালোবাসি কথাটা তো বলতে পারিস না, আবার এখন গলা উঁচিয়ে চিৎকার করছিস। আজকে যদি আমি চলে যেতাম তাহলে কি হতো একটিবারও কি ভেবে দেখেছিস? ঠাস। রিয়ার কথা শেষ হওয়ার আগেই আমিও দিলাম ওর গালে আমার নরম হাতের ছোঁয়া। আমার হাতে ছোঁয়া পেয়ে সে চুপচাপ গালে হাত দিয়ে আমার দিকে চেয়ে আছে। আমি না হয় সাহস করে তোকে নিয়ে নিজের মনের কথাটা বলতে পারিনি, কিন্তু তুই তো ঠিকই বুঝতে পেরেছিলি। তাহলে সব জেনে বুঝে কেন চলে যাচ্ছিলি?
আমি কি যেতে চেয়েছিলাম? তুই তো নিজে একবারই এ পাসপোর্টটা নিয়ে এলি, তাহলে আমি আর এখানে থেকে কি করতাম বল? তারপরেও আমি সারাক্ষণ এই আশায় থেকেছি যে এই বুঝি তোর মনের কথাটা আমায় বলবি, কিন্তু না, তুই তো একটা হাদারাম কাপুরুষ। এত সুযোগ দিয়েও নিজের মনের কথাগুলো বলতে পারলি না, তাই তো কোনো উপায় না পেয়ে এই ইউএসএ যাওয়ার মিথ্যে নাটকটা করলাম। ঠাস। সবই তো জানতি, তাহলে এই মিথ্যার নাটকটা করার কোনো দরকার ছিল? অযথা কত কষ্ট পেলাম আমি, আর যেসব কিছু থেকে সারা জীবন দূরে থাকার চেষ্টা করছি সেসবও পান করতে হলো। দেখ, থাপ্পড়টা কিন্তু জোরে হয়ে গেল, আমি কিন্তু ব্যথা পেয়েছি। আর আমার মনে হয় মজা লেগেছে। আমার কি ব্যথা লাগেনি নাকি? কি? কিন্তু আমি, তোর চেয়েও বেশি ব্যথা লেগেছে। তাই? আচ্ছা ঠিক আছে, সরি, চল রুমে যাই। আমি কোনো কাপুরুষের সাথে থাকতে চাই না। দেখ, তোকে আবার বলছি, আমাকে কাপুরুষ বলবি না, আমি মোটেও কাপুরুষ নই। যেটা সত্যি সেটা আমি বলবোই, তুই একটা কাপুরুষ, ব্যাস। তাই না? আমি কাপুরুষ? তাহলে দেখ এখন আমি কি করি। চুপচাপ ওকে কোলে তুলে নিলাম, তারপর চলে গেলাম নিজের রুমে। রুমে গিয়ে ওকে তুলে রেখে, ওকে তুলে রাখা অবস্থাতেই রুমের লাইটটা বন্ধ করে দিলাম। ব্যাপার, তুই লাইট বন্ধ করলি কেন? আর আমাকে এইভাবে কোলে তুলে রেখেছিস কেন? নামা বলছি। তোকে তো এখন ছাড়ছি না, দেখ তোর কি অবস্থা করি এখন। দেখ, ভুলেও আমার সাথে উল্টাপাল্টা কিছু করার কথা চেষ্টা করবি না। এমনিতেই তখন তুই আমার সাথে খারাপ কিছু করে ফেলেছিস। ওটা তো না বুঝেই করে ফেলেছি, এখন সব জেনে বুঝে করব। দেখ, আমি কিন্তু তোকে হুঁশিয়ার করে দিচ্ছি, পরে কিন্তু এর ফলাফল ভালো হবে না। সেটা পরে দেখা যাবে, এখন বর্তমানটা নিয়ে ভাবি। দেখ, আমি কিন্তু দিলাম মুখ বন্ধ করে। এদিকে রিয়াও কিছুক্ষণ নিজেকে আমার কাছ থেকে ছাড়ানোর চেষ্টা করতে থাকলো, কিন্তু একসময় আর পারলো না। সকালবেলা, এই সোহান, উঠো, সকাল হয়ে গেছে। যা তো আর কিছুক্ষণ ঘুমাতে দে। না, আর কোনো ঘুমানো যাবে না। কালকে সারা রাত আমাকে ঘুমাতে না দিয়ে এখন নিচে আরামসে ঘুমানো হবে না? উঠ বলছি। আর কি ব্যাপার, তুই এভাবে আমায় ধাক্কাচ্ছিস কেন? মারবি নাকি? আর তুই এখানে কি করছিস? এ মায়ে কি, আমার গায়ের কাপড়গুলো কোথায়? কেন জানিস না কাপড়গুলো কোথায় গেছে? এই, এ কি, তোরও এমন অবস্থা কেন? তোর গায়ে তো কোনো কাপড় নেই। দেখ, আমাকে রাগাবি না বলে দিলাম। কালকে রাতের কথাগুলো মনে নেই আমার সাথে কি করেছিলি? কই আবার কি করেছিলাম? আমার তো কিছু মনে পড়ছে না। তাই না? দাঁড়া, তোকে সব কিছু মনে করিয়ে দিচ্ছি। আমার বুকের ওপর ঝাঁপিয়ে পড়ে কিছুক্ষণ পর। এই কি হলো? এইভাবে বালিশ দিয়ে নিজের মুখটা লুকিয়ে রেখেছিস কেন? দেখ, তুই একটু আগে আমার সাথে যা করছিলি কাজটা ঠিকই ঠিক হলো? আমার মতো একটা নাদান ছেলেকে একা পেয়ে সুযোগ নিলি? আমার তো এখন অনেক লজ্জা লাগছে। আসছে রে আমার নাদান বাচ্চা, আর তোর আবার লজ্জা আছে নাকি? উঠ বলছি। আমাকে আবার কলেজে গিয়ে ভর্তি হতে হবে। আমি ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে যেন দেখি তুই বিছানায় নেই। আচ্ছা, একটা কথা বলি, আমরা তো স্বামী স্ত্রী, তাই না? তাহলে তুই করে বলাটা বাদ দিলে হয় না? না, হবে না। আমি তোকে সারা জীবন তুই করেই বলবো, সাথে তুইও আমাকে তুই করেই বলবি। কিন্তু লোকে শুনলে কি বলবে বল? লোকের কথায় আমার কিছু যায় আসে না। এখন যা বললাম সেটা কর। আমি ফ্রেশ হতে গেলাম। রিয়া চলে গেল ফ্রেশ হতে। এদিকে আমি আর শুয়ে না থেকে বিছানা থেকে উঠে গেলাম। না হলে রিয়া যদি এসে আমাকে বিছানায় শুয়ে থাকতে দেখে তাহলে আমার আস্ত খেয়ে ফেলবে। এই মেয়ের কোনো ভরসা নেই, আস্ত একটা পাগলি সে। তবে যেমনই হোক, তারপরেও সে আমার বউ তো।